গুড আফটারনুন এভরিওয়ান। আমি ঐশী চক্রবর্তী। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে অধ্যয়নরত আছি। আজকে আমরা হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের ষষ্ঠ চ্যাপ্টার, এটা একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, মূলধন ব্যয় যেটা, এটা নিয়ে হচ্ছে তোমাদের সাথে আলোচনা করব। আর এটাতে কি কি জিনিস ইম্পর্ট্যান্ট বা কোনটা আসার পসিবিলিটি অনেক বেশি, এই জিনিসগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো আর কি। আসো চলো শুরু করি তাইলে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের জানতে হবে যে মূলধন ব্যয় জিনিসটা কি। ঠিক আছে, আমরা প্রথমে সেটা জানবো ফার্স্ট অফ অল। এখন মূলধন ব্যয় হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের কিন্তু শুরু করার জন্য একটা অর্থ লাগে, এটাকে আমরা মূলধন বলি। ঠিক আছে, যে অর্থটা লাগে, কারণ এই অর্থটা তো সবসময় মালিকের পক্ষে দেওয়া সম্ভব হয় না, বা আদার অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আনতে হয়। এখন আনতে গিয়ে মানুষ তো আমাকে এমনি এমনি টাকা দিবে না, এটার জন্য অবশ্যই ওদেরকে হচ্ছে আমার একটা পেমেন্ট করা লাগবে, বা এটার পিছনে হচ্ছে একটা ব্যয় থাকে, এটাকেই মূলত হচ্ছে মূলধন ব্যয় বলতেছে। আর যদি আমি বইয়ের ভাষায় যদি তোমাদেরকে একটু সুন্দর করে জিনিসটা বলতে চাই, তাহলে হচ্ছে কিভাবে করবো আমি তোমাদেরকে বলি জিনিসটা। দেখো এখানে লিখছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব মূলধন ব্যয় থাকে। হ্যাঁ, মূলধন বলতে কি বোঝাচ্ছে? মূলধন বলতে এখানে বোঝাচ্ছে যে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে বোঝানো হচ্ছে মূলধন ব্যয়। এই জিনিসটা দেখো, এই যে আমি তোমাদেরকে দেখাই, এই যে এই লাইনটা ফার্স্ট অফ অল এটার এই চ্যাপ্টারের মূল জিনিসটাই হচ্ছে কি মূলধন ব্যয়। এখন মূলধন ব্যয় কাকে বলে, এটা লাগবে কেন? প্রথমত এটা এমসিকিউতে আসে, প্লাস এটা হচ্ছে সৃজনশীলের ক নাম্বার কোয়েশ্চেনে আসে। ঠিক আছে, তাইলে আমরা দেখি এইটুক থেকে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট যে মূলধন ব্যয় কি। মূলধন ব্যয় হচ্ছে কাকে বলে। ঠিক আছে, মূলধন ব্যয় কাকে বলে? মূলধন ব্যয় বলতেছে হচ্ছে বিভিন্ন উৎস থেকে, বিভিন্ন উৎস, ঠিক আছে, বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে ইজিলি আমরা বলতে পারছি যে 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 জায়গা থেকে আমরা আমাদের মূলধনটা কালেক্ট করব, সেখানে যে সেটার পিছনে যে ব্যয়টা হয়, এটাকে হচ্ছে কি বলতেছে? মূলধন ব্যয় বলতেছে। ঠিক আছে, এরপর আসি পরের ইয়াতে। এখানে বলতেছে সাধারণ তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত আয় প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় হিসেবে গণ্য হয়। এই যে আমি বললাম, আমাকে কেউ একটা টাকাটা দিচ্ছে আমার ব্যবসা পরিচালনার জন্য, অবশ্যই ওরা এমনি এমনি দিবে না, ওদের এটার পিছনে ওদেরও হচ্ছে একটা আয় থাকে। যেমন একদম ইজিলি যদি বলি যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য ব্যাংক থেকে হচ্ছে 2 লক্ষ টাকা ঋণ নিছি। ঠিক আছে, এখন এই ঋণটা নিতে গিয়ে ব্যাংকে কিন্তু আমার একটা সুদ প্রদান করতে হয়, প্রতি মাসে হোক বা একটা নির্দিষ্ট সময় পর পর, সেটা 5%, 10% বা ব্যাংকের নিয়ম অনুযায়ী এই যে একটা সুদ দিতে হচ্ছে, এটাই হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয়। ঠিক আছে, আর ওইটা হচ্ছে এই আমি যে টাকাটা দিচ্ছি, যে সুদটা দিচ্ছি, এটা ব্যাংকের জন্য হচ্ছে প্রত্যাশিত আয়। হ্যাঁ, তাহলে হচ্ছে প্রত্যাশিত আয় হচ্ছে কি, এই যে দেখো এই যোগানদাতাদের প্রত্যাশিত আয় হচ্ছে একটা প্রতিষ্ঠানের মূলধন ব্যয় হিসেবে গণ্য হয়। ক্লিয়ার? এইটুক পর্যন্ত আমরা বুঝছি। এরপর দেখো ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংস্থান করে। স্বাভাবিক, এক বা একাধিক উৎস আমরা ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে নিজস্ব আত্মীয় স্বজন থেকে করতে পারি, ব্যাংক থেকে করতে পারি, আবার শেয়ার বাজারে বিভিন্ন হচ্ছে আমরা শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলো বিক্রির মাধ্যমে হচ্ছে কি বড় বড় প্রতিষ্ঠানরা তাদের কি করে, তহবিলটা যোগান করে, এটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, এখন দেখো এই চ্যাপ্টারের মাধ্যমে তবে একটা বিষয় হচ্ছে যে আমি এতগুলা বিভিন্ন উৎসকে ইউজ করতেছি, সবগুলোর কিন্তু একই রকম ব্যয় হয় না। ধরো কোনোটার ক্ষেত্রে বেশি হয়, কোনোটার ক্ষেত্রে কম হয়, এই জিনিসটা। এখন দেখো এই চ্যাপ্টারটা থেকে আমি কি কি বিষয় জানতে পারবো? আমি মূলধন ব্যয় সম্পর্কে জানতে পারবো, মূলধন ব্যয় আর কেন মূলধন ব্যয়টা গুরুত্বপূর্ণ সেটা আমি জানতে পারবো। তৃতীয়ত হচ্ছে এই যে তহবিল, যেগুলো আমরা যে তহবিলগুলো থেকে হচ্ছে আমরা আমাদের অর্থটা মানে যে তহবিলগুলোর পিছনে আমাদের টাকাটা ব্যয় হচ্ছে, এই ব্যয়টা আমি কিভাবে নির্ণয় করব, এটার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, এক একটার জন্য এক একটা কি বলবো পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, এগুলো হচ্ছে আমরা জানতে পারবো। ঠিক আছে, আসো নেক্সট ইয়াতে আমরা যাই। এখন দেখো এখানে হচ্ছে তোমাদেরকে একটা কি বলবো একটা উদ্দীপক দিয়ে বুঝাইছে, এটা তোমরা পড়লেই বুঝতে পারবা। যেমন আমি তোমাদেরকে একটু আগেই বলছি যে আমি উদাহরণ দিয়ে অলরেডি বুঝাইছি তোমাদের, যে একটা ব্যাংক থেকে আমি 2 লাখ টাকা নিয়েছি, এই ব্যাংকটাকে আমার সুদ দিতে হচ্ছে, এই যে সুদটা দিতে হচ্ছে এটা হচ্ছে আমার জন্য মূলধন ব্যয়, কারণ আমি মূলধনটা কালেক্ট করতে গিয়ে আমার একটা সুদ দিতে হচ্ছে, এটা মূলধন ব্যয়। আর এই মূলধন ব্যয়টা আবার যারা আমাকে দিচ্ছে, যে ধরো ব্যাংক আমাকে টাকাটা দিচ্ছে, এটা ব্যাংকের জন্য হচ্ছে একটা প্রত্যাশিত আয়। ঠিক আছে, যেটা ব্যাংকের জন্য প্রত্যাশিত আয় সেটা আমার জন্য হচ্ছে কি মূলধন ব্যয়। এটাই জাস্ট বুঝাচ্ছে, তোমরা যদি এটা পড়ো তোমাদের কাছে কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এর পরেও কোনো কোয়েশ্চেন থাকে ওই গ্রুপ আছে, গ্রুপে তোমরা চাইলে হচ্ছে জানাইতে পারবা। এখন
আসো, এখানে বলতেছে হচ্ছে যে কিছু জিনিস আছে যেটা তোমরা পড়লে বুঝবে, যে একটা আমরা সবসময় কিন্তু এক জায়গা থেকে কালেক্ট করি না, আগেও বলছি বিভিন্ন উৎস থেকে কালেক্ট করা হয়, সেটা বিভিন্নভাবে কালেক্ট করতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে বলতেছে দেখো বড় বড় প্রতিষ্ঠান যারা, ওরা ওদের বিনিয়োগের জন্য প্রয়োজনীয় যে তহবিল সেটা এক বা একাধিক উৎস থেকে কালেক্ট করে, ঠিক আছে, সংগ্রহ করে থাকে। এই যে দেখো এক বা একাধিক উৎস থেকে, ঠিক আছে, সংস্থান করে থাকে, মানে হচ্ছে জোগাড় করে থাকে আর কি, ঠিক আছে। এই ক্ষেত্রে সবগুলো মূলধন খরচের গড় হার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য মূলধন খরচ হিসাবে বিবেচিত হবে। এই লাইনটা ইম্পর্টেন্ট। দেখো সবগুলো মূলধনের যতগুলো জায়গা থেকে আমি মূলধন কালেক্ট করছি ওদের সবার গড় করে সেটা যে মানে কি খরচটা হয়, এই যে দেখো এই উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধন খরচ হিসাবে বিবেচিত হয়। তাহলে কোনটা মূলধন খরচ হিসাবে বিবেচিত হয়? এই যে বিভিন্ন উৎস থেকে আমি খরচটা আনতেছি সেটাকে গড় হারটা, তাদের গড় যে হারটা থাকে সেটাই হচ্ছে কি তোমার মূলধন খরচ হিসাবে হচ্ছে কি বিবেচিত হচ্ছে, ঠিক আছে। এখানে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইছে যে কোন একটা ব্যাংক, দেখো আমি এই উদাহরণটা বলে তোমরা বুঝতে পারবা যে কি বুঝাতে চাচ্ছে আর কি গড় মূলধন খরচ। তা আমি আরেকবার তোমাদের সুবিধার জন্য পড়ে দিচ্ছি। দেখো যে এখানে বলতেছে বিনিয়োগের জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন একটা ব্যাংকের জন্য, ঠিক আছে। ওই ব্যাংকটা কি করছে, 10 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে, হচ্ছে যেমন যেহেতু বড় প্রতিষ্ঠানরা এটাই করে, শেয়ার বিক্রির মাধ্যমে 5 লক্ষ টাকা আনছে। তারপর কি করছে, এখন সেটার জন্য এই যে শেয়ার বিক্রির জন্য 5 লক্ষ টাকা আনছে, 5 লক্ষ টাকা শেয়ার বিক্রির মাধ্যমে আর 5 লক্ষ টাকা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। এই যে ব্যাংক থেকে শেয়ার মালিক, আবার দেখো এখানে লিখছে শেয়ার মালিকরা তাদের বিনিয়োগ থেকে 18% আয় প্রত্যাশা করে। এই যে দেখো 18% আয়, কত পার্সেন্ট? 18। তাহলে 5 লক্ষ টাকা আমার মূলধনের পিছনে যে টাকাটা আমি আনতেছি শেয়ার বিক্রির মাধ্যমে, ওটার পিছনে আমার 18% করে সুদ দিতে হবে কাদেরকে? শেয়ার মালিকদেরকে। হ্যাঁ, এরপর দেখো ব্যাংকে কি করতে হবে? 12% সুদ হচ্ছে কি দিতে সম্মত হয়েছে, কারণ 5 লক্ষ টাকা আমি ব্যাংক থেকে ঋণ নিব আর 5 লক্ষ টাকা আমি শেয়ারের মাধ্যমে আনবো, ঠিক আছে। এখন আমি কি করছি, তাহলে হচ্ছে কি প্রতিষ্ঠান শেয়ার বিক্রির উৎসের মূলধন খরচ কত হবে? 18%, কারণ আমার 18% হচ্ছে কত, মানে কি মূলধনের পিছনে 18% হচ্ছে আমার শেয়ার মালিকদেরকে দিতে হবে। তাহলে এটা আমার জন্য মূলধন ব্যয় কত? শেয়ারের পিছনে মূলধন ব্যয় হচ্ছে 18%, আর ব্যাংক সুদের জন্য মূলধন ব্যয় কত? 12%, ঠিক আছে। এই যে এই দুইটা, ঠিক আছে, এই মূলধন খরচ হবে 12%, তাহলে 18 আর 12%, ঠিক আছে। এখন এই দুইটাকে গড় করলে প্রাপ্ত যে হারটা পাবো আমি, ঠিক আছে, এই দুইটাকে গড় করে যে হারটা পারবো সেটাই হচ্ছে কি গড় মূলধন খরচ হিসাবে পরিগণিত হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, গড় মূলধন খরচ হিসাবে, কারণ দেখবা সামনে যখন ম্যাথ করাবো তখন হচ্ছে একটা বড় পার্টি হচ্ছে ওই ম্যাথটা নিয়েই হবে, আর ওইটা কি বলবো এক্সামে অনেক বেশি আসে, এই গড় মূলধন খরচ নির্ণয়টা অনেক বেশি এক্সামে আসে। হ্যাঁ, ঘ নাম্বারে বিশেষত বলে গ বা ঘ নাম্বারে তোমাদের এই কোয়েশ্চেনটা আসে যে গড় মূলধন খরচটা নির্ণয় করো। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে দুইটা উৎস করে তাদের গড় করলে প্রাপ্ত যে হারটা আমি পাবো, ঠিক সেটাকেই হচ্ছে কি বলতেছে? গড় মূলধন খরচ বলতেছে। এখন দেখো এইগুলো তো গেল, দেখো আরেকটা বিষয় লিখছে হচ্ছে কি যে এই কোথায় দাঁড়াও, আয় অর্জন করতে নতুবা প্রতিষ্ঠান প্রত্যাশিত। এই যে দেখো বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর যে সর্বনিম্ন যে হারে একটা সুদ প্রদান করতে হয়, মানে কি যে হারে আয় প্রয়োজন, সে আয়টাকে তহবিল খরচ বলতেছে। আমি আরেকবার বলি, দেখো এই যে বিভিন্ন উৎস থেকে, প্রথমত দেখো বিভিন্ন উৎস, হ্যাঁ, যে তহবিলটা সংগ্রহ করবে, সংগৃহীত তহবিলের, হ্যাঁ, মালিকদের যে প্রত্যাশিত আয়, হ্যাঁ, সেটা মিটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন সেটাকে কি বলতেছে হচ্ছে তহবিল খরচ বা কস্ট অফ ফান্ড বলা হয়। এটা আমি কেন বারবার বলতেছি, এই জিনিসটা কিন্তু কোয়েশ্চেন আসে, দেখবা ক নাম্বারের কোয়েশ্চেনে আসে যে কস্ট মানে কি তহবিলের খরচ বা কস্ট অফ ফান্ড কাকে বলে। তখন কি করতে হবে, দেখো আমার যেহেতু আমি একজন থেকে টাকাটা নিছি, ও যে সুদটা আমার কাছে চাচ্ছে ওইটা যদি দিতে হয় তাহলে আমাকে একটা মিনিমাম আয় করতে হবে, আয় না হলে তো আমি ওদেরকে দিতে পারতেছি না। এই যে আয় করতে হবে, একটা মিনিমাম আয় অবশ্যই আমাকে করতে হবে ওদের এই সুদটা মেটানোর জন্য, দেওয়ার জন্য ওদেরকে, এটাকেই বলতেছে হচ্ছে কি তহবিলের খরচ, কস্ট অফ ফান্ড বলা হচ্ছে। তাহলে এই জিনিসটা দেখো, এটা তোমরা মাস্ট নোট করে রাখো এই জিনিসটা, যে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর,
প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সেটার বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন, একদম সর্বনিম্ন একটা মিনিমাম আয় লাগবে, কারণ ওদেরকে টাকাটা দিতে হলে, সেটাকেই বলতেছে হচ্ছে কি তহবিলের খরচ বা কস্ট অফ ফান্ড বলা হয়। আর এটা কত নাম্বার? এটা হচ্ছে ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি তাইলে হচ্ছে তোমাদেরকে এই পর্যন্ত দুইটা জিনিস বলছি, একটা হচ্ছে মূলধন ব্যয় কাকে বলে, আর একটা হচ্ছে কি তহবিলের খরচ কাকে বলা হয়। এই দুইটা হচ্ছে তোমার ক নাম্বার বা এমসিকিউর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আসো, আমি বলছিলাম যে মূলধন ব্যয়ের গুরুত্বটা করতে হবে। মূলধন ব্যয়টা আমি আসলে কেন করতেছি এটা তো আমার জানতে হবে না, আমি এত কিছু থাকতে মূলধন ব্যয়টাকেই কেন ইউজ করতেছি, এখন সেটা জানতে হলে আমাদের সেটার গুরুত্ব জানতে হবে। এখানে তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, এখন দেখি যে ফার্স্ট পয়েন্ট কি আছে। আসো, এখানে দেখো বলতেছে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে মূলধন খরচ গুরুত্বপূর্ণ কি করে ভূমিকা পালন করে। তাহলে এটাও একটা এমসিকিউর জন্য হতে পারে যে কিসের ক্ষেত্রে মূলধন খরচ, আর্থিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হচ্ছে কি মূলধন খরচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এইটা একটা এমসিকিউর জন্য তোমরা হচ্ছে নোট করে রাখতে পারো। হ্যাঁ, এরপরে দেখো প্রতিষ্ঠানের প্রয়োজনে অর্থায়নের সঠিক উৎস বেছে নেওয়া থেকে শুরু করে বিনিয়োগের সুযোগ বা প্রকল্প মূল্যায়ন পর্যন্ত সব ক্ষেত্রে মূলধন ব্যয় প্রয়োগ করা হয়। তাহলে কোন কোন ক্ষেত্রে মূলধন ব্যয়? দেখো, আমি একটা প্রকল্প সঠিক উৎস যে বেছে নিচ্ছি সেটা থেকে শুরু করে একদম বিনিয়োগের সুযোগ বা প্রকল্প মূল্যায়ন পর্যন্ত, মূল্যায়ন মানে কি প্রকল্পটা আমার জন্য ঠিক না বেঠিক এটা মূল্যায়ন পর্যন্ত যে যতগুলা হচ্ছে কি মানে পর্যন্ত যতগুলো কাজ থাকবে এগুলো সবগুলো মূলধন খরচ প্রয়োগ করে করা হয় আর কি। তাহলে এই জিনিসটাও তোমরা নোট করে রাখতে পারো যে এই যে দেখো সঠিক উৎস বেছে নেওয়া থেকে শুরু করে বিনিয়োগের সুযোগ বা মূল্যায়ন প্রকল্প মূল্যায়ন পর্যন্ত সব ক্ষেত্রে মূলধন খরচ প্রয়োগ করা হয়। তাহলে কোন কোন ক্ষেত্রে মূলধন প্রয়োগ করা হয়? দেখো, শুরুটা হয় কিসে দিয়ে? সঠিক উৎস বেছে নেওয়া থেকে। শুরুটা কি দিয়ে হয়? শুরুটা হচ্ছে কি আমি একটা সঠিক উৎস বেছে নিচ্ছি, সেখান থেকে শুরু করে সুযোগ বা মূল্যায়ন পর্যন্ত একদম আমার শেষ পর্যন্ত এই মূলধন খরচটা লাগতেছে। ঠিক আছে, এখন আসো তাৎপর্য হচ্ছে প্রথম হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত। প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে, তাহলে দেখো আমরা প্রথম পয়েন্ট কি পাচ্ছি, দেখো আমরা প্রথম পয়েন্ট কি পাচ্ছি, বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত। তাহলে দেখো, এই যে আমি বলছি মূলধন ব্যয়ের খরচের তাৎপর্য, এটা কিন্তু খ নাম্বারের জন্য আসবে। তাহলে আমি প্রথম পয়েন্ট কি পাইছি? প্রথম পয়েন্টটা হচ্ছে যে কি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য হচ্ছে আমার মূলধন ব্যয়টা আমার বের করতে হবে বা জানতে হবে জিনিসটা। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা দেখো বলতেছে হচ্ছে সোনালী ব্যাংক থেকে 18% সুদের হারে 50 লক্ষ টাকা ঋণ নিয়ে একটি কারখানা দেয়। কারখানাটি চালু করার পর দেখা গেল কারবারটি 10% আয় করতে পারছে। হ্যাঁ, যা সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ 18% সুদের হাত থেকে কম। আমরা একটু আগেই বলছিলাম যে একটা প্রতিষ্ঠান থেকে যতটুকু মানে কি একটা আমার কি বলবো, আমার হচ্ছে যার থেকে আমি টাকাটা নিছি সে আমার থেকে যে মিনিমাম লেভেলের আয়টা মানে কি উনি আশা করতেছে প্রত্যাশিত আয়, সেটা কিন্তু সেটার জন্য সর্বনিম্ন হারে আমার একটা কি ইনকাম করতে হবে, তাহলে তো আমি টাকাটা দিতে পারবো, সেটাই বলতেছে। কিন্তু এখানের ক্ষেত্রে কি করছে দেখো, ব্যাংক আমার থেকে আশা করতেছিল 18% সুদ, কিন্তু দিন শেষে দেখা গেছে আমি আয় করতে পারছি 10%, তাহলে 8%-এর একটা ডিফারেন্স না? দেখো, আশা করতেছে ওরা 18%, বাট আমি দিতে পারছি ওদের, আমি নিজে ইনকাম করতে পারছি 10%, তাহলে আরও 8%-এর হচ্ছে কি তোমার ঘাটতি রয়ে গেছে না? এই ঘাটতিটা রয়ে গেছে। ঠিক আছে, এখন তাহলে তো আমি তো হচ্ছে ওদের ঋণ কীভাবে পরিশোধ করবো, বা ওদের যে সুদটা যেটা সেটা আমি কীভাবে পরিশোধ করবো, আমি দিয়ে পরিশোধ করতে পারবো না, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কারবারটা ব্যর্থ হবে, এটাই বলতেছে। তো এখন বলতেছে সুতরাং তহবিলের খরচ জেনে তা অপেক্ষা বেশি আয় করা সম্ভব এমন বিনিয়োগ সিদ্ধান্ত আবশ্যক। অতএব বলা যায় সঠিক তহবিল খরচ নির্ণয়ে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হয়। তাহলে হচ্ছে এই দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট, এই পুরো জায়গার মধ্যে এই দুইটা লাইন ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে কি তহবিল খরচ জেনে সেটা অপেক্ষা বেশি আয় করা সম্ভব এমন বিনিয়োগ হচ্ছে কি আমার সিদ্ধান্ত নিতে হবে। আর এই সিদ্ধান্তটা আমি কীভাবে নিতে পারবো? আমি যদি মূলধন ব্যয় বের করতাম যে এই প্রকল্পটার মূলধন ব্যয় কত, তাহলে আমি কিন্তু ইজিলি সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম।
ওরা কিন্তু ইজিলি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে মূলধন ব্যয় আমাকে হেল্প করবে, এটা একটা লাইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর দ্বিতীয় লাইন হচ্ছে সঠিক তহবিল খরচ নির্ণয়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট লাইন। এই যে তহবিল খরচ নির্ণয় করার ক্ষেত্রে কোথায় সঠিক তহবিল খরচ নির্ণয়, সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত, ঠিক আছে। এটা এমসিকিউ হিসাবে তোমরা দাগায় রাখবা, এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে যে সঠিক তহবিল খরচ নির্ণয় সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত। তাহলে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত কি? সঠিক তহবিল খরচ নির্ণয় করা। ক্লিয়ার? এখন আসি দ্বিতীয় নাম্বারে। দেখো প্রথম তাৎপর্য গেছে, দ্বিতীয়টা বলতেছে হচ্ছে কি মূলধন কাঠামো সংক্রান্ত। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে মূলধন কাঠামো সংক্রান্ত। এখানে কি বলতেছে, একটা প্রতিষ্ঠানে একটা কাম্য ঋণ নীতি থাকে, ঠিক আছে। কাম্য ঋণ নীতি জিনিসটা কি? এখন হচ্ছে কাম্য ঋণ নীতি জিনিসটা হচ্ছে মানে একটা প্রতিষ্ঠান কত পার্সেন্ট হচ্ছে ধারে নিতে পারবে বা কত পার্সেন্ট ওর নিজস্ব মূলধন থাকবে, এই জিনিসটা নিয়ে মানে কি ধার করে কত পার্সেন্ট, ঋণ নিয়ে কত পার্সেন্ট নিজের তহবিল কালেক্ট করতে পারবে আর কত পার্সেন্ট হচ্ছে নিজের থাকবে। এটা যদি বইয়ের ভাষায় দেখি তাহলে কি লিখছে দেখো, কাম্য ঋণ নীতি। কাম্য নীতি এই জিনিসটা কোয়েশ্চেনটা কিন্তু আসে যে কাম্য ঋণ নীতি কাকে বলে, এটা নোট করবা যে কাকে বলে, কাম্য ঋণ নীতি কাকে বলে, এটাও কিন্তু আসে ক নাম্বারের কোয়েশ্চেনে, ঠিক আছে। প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ধার বা ঋণ, হ্যাঁ কত অংশ ধার বা ঋণ, কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা হয় তাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এখানে একটা উদাহরণ দিচ্ছে, দেখো ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ইকুইটির অংশকে মোট মূলধন বলা হয়। মোট মূলধন কি? ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা কতটুকু মানে মূলধনের ক্ষেত্রে কন্ট্রিবিউট করতেছে, এটাকে হচ্ছে কি মোট মূলধন বলে, হ্যাঁ। ইকুইটির অংশকে মোট মূলধন বলে। একটা প্রতিষ্ঠান ওর মোট মূলধনের 50% নিজস্ব মূলধন বা ইকুইটি থেকে, আর 50% হচ্ছে কি করছে, ঋণ থেকে। আবার এমন হতে পারে 60% হচ্ছে নিজস্ব মূলধন আর বাকি 40% ঋণ করছে, বা এমন এটাও হতে পারে যে 40% নিজস্ব মূলধন, 60% হচ্ছে কি করছে, 40% নিজস্ব মূলধন আর বাকি 60% ঋণ নিয়ে করছে। এই যে একটা মিশ্রণ, এটা হচ্ছে কি বলতেছে, কাম্য ঋণ নীতি, ঠিক আছে। এইখানে বিভিন্ন অনুপাত দিছে, তোমরা পড়লে দেখবা এই যে কোনো অনুপাত সংগ্রহ করতে পারে, যে কোনো অনুপাতেই হচ্ছে কি অর্থ সংগ্রহ করতে পারে। প্রতিষ্ঠানকে এরূপ প্রতিটি অনুপাতের মূলধন কাঠামো খরচ নির্ণয় করতে হয়, যে একটা মূলধন ওরা কীরকম কাঠামোটা করবে এটা নির্ণয় করা, এবং যে বিকল্প অনুপাতে মূলধন খরচ সর্বনিম্ন হয় সেই মূলধন কাঠামো গ্রহণ করার সিদ্ধান্ত নিতে হয়। তাহলে দেখো আমি দুইটাই আমি কম্বিনেশন একটা মানে কি অনেকগুলো কম্বিনেশন থাকতে পারে। নিজস্ব মূলধন ধরো 40%, একটু আগে বলছি যে, আর ঋণ নিছি 60%, আবার ঋণ হচ্ছে 40%, ওদের নিজস্ব মূলধন 60%। এভাবে যে কম্বিনেশনগুলো দেখলাম সেটার মধ্যে যেটাতে আমার খরচটা কম পড়তেছে আমি ওটাকেই হচ্ছে কি গ্রহণ করব, ঠিক আছে। এভাবে মূলধন কাঠামো কীভাবে নির্ণয় করতে হয়, যে কোনো অনুপাত সংগ্রহ করতে পারে, ঠিক আছে। কিন্তু দেখো প্রতিটি অনুপাতের মূলধন কাঠামো খরচ নির্ণয় করা এবং যে বিকল্প অনুপাতে মূলধন খরচ সর্বনিম্ন হয় সেটাই মূলধন কাঠামো মানে কি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাহলে এইটুক লাইনটা খুবই মানে কি ইম্পর্টেন্ট আছে, এই জিনিসটা নোট করে ফেলবো, ঠিক আছে। কোন ধরনের সিদ্ধান্ত নিতে হয়, যেটাতে সবচেয়ে খরচটা হচ্ছে কি সর্বনিম্ন, আমি হচ্ছে কি সেটাই গ্রহণ করব। অতএব কারবারের সঠিক মূলধন কাঠামো নির্বাচন করার ক্ষেত্রে মূলধন ব্যয় তাৎপর্য ভূমিকা পালন করে। তাহলে আমরা কি ক্ষেত্রে পাইছি, একটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে মূলধন ব্যয়ের তাৎপর্য বের করতে পারছি, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি মূলধন কাঠামো নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু মূলধন ব্যয়ের একটা বড় ভূমিকা আছে, এটা বের করতে পারছি। এরপর আসো, এরপর বলতেছে হচ্ছে মূলধন ব্যয় আবার নির্ণয় করার বিষয়টা। তাহলে আমরা এখানে মূলধন ব্যয়ের একটা পাইছি না, দেখো তাহলে একটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্তের ক্ষেত্রে সিদ্ধান্ত, আর দ্বিতীয়টা হচ্ছে কি মূলধন কাঠামোর ক্ষেত্রে। ঠিক আছে, এই দুইটা আমরা পাইছি। ক্লিয়ার? এই একটা এই দুইটা
এই দুইটা নোট করে ফেলবা যে কেন হচ্ছে কি মূলধন ব্যয়টা আমাদের দরকার, এই দুইটার জন্য হচ্ছে কি আমাদের মূলধন ব্যয়টা দরকার। এখন আসো আমরা এখানে কি বলতেছে আমরা একটু দেখি, মূলধন ব্যয় নির্ণয় করার বিষয়টা বলতেছে যে কিভাবে আমি এতক্ষণ আমি জানছি মূলধন ব্যয় কাকে বলে, মূলধন ব্যয়টা কেন দরকার আমার, কেন গুরুত্বপূর্ণ, এখন জানবো এই মূলধন ব্যয়টা আমি কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, এখন আসো এখানে বলতেছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান তাদের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সাধারণত দীর্ঘমেয়াদী তহবিলের উৎস থেকে সংগ্রহ করে। তাহলে হচ্ছে কি যেহেতু একটা প্রতিষ্ঠান ওর দীর্ঘমেয়াদে লাগবে, ধরো দীর্ঘমেয়াদী আমরা বলি হচ্ছে মূলত 5 বছরের উপরের সময়টাকে, ঠিক আছে, তো এই যে 5 বছরের পরে যে ইয়াটা ওদের দীর্ঘমেয়াদী তহবিল বিভিন্ন উৎস থেকে, এখন এই তহবিলটা কোথা থেকে, এই তহবিলটা কিন্তু এই দীর্ঘমেয়াদী তহবিলটা দীর্ঘমেয়াদী বিভিন্নভাবে মানে উৎস থেকে ব্যবহার করতে পারে, যেমন হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী ঋণ মূলধন, তারপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন, আবার হচ্ছে তোমার এখানে আছে শেয়ার মূলধন সংরক্ষিত হয়। 4টা উৎস থেকে তোমাদের যদি কোয়েশ্চেন করে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান কোন কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারে, মেইনলি হচ্ছে মানে কি এই যে দেখো আমি দেখাই, দীর্ঘমেয়াদী তহবিলের মধ্যে দীর্ঘমেয়াদী ঋণ মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন, সংরক্ষিত আয় অন্যতম। এই 4টা হচ্ছে একদম মেইন 4টা জিনিস যেটার মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার কি দীর্ঘমেয়াদী অর্থের চাহিদা বা তহবিলটা হচ্ছে কালেক্ট করতে পারে। তাহলে কোনটা কোনটা পাইছি আমরা দেখি কি কি পাইছি আমরা, তাহলে হচ্ছে কয়টা পাইছি, তোমাদের হচ্ছে এটা এমসিকিউর জন্য আসতে পারে যে কয়টা অন্যতম উৎস, কয়টা দীর্ঘমেয়াদী তহবিলের জন্য অন্যতম উৎস হচ্ছে 4টা। কি কি, প্রথমটা হচ্ছে তোমার ঋণ মূলধন, তারপরটা হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার মূলধন, তারপর শেয়ার মূলধন, আর সর্বশেষ হচ্ছে সংরক্ষিত তহবিল। এই যে এখানে দিছি এগুলা, এই যে আসো আমি এখানে একটু তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কোনটা কোনটা হইতে পারে। 1 নাম্বার হচ্ছে কি ঋণ মূলধন, ঋণের মাধ্যমে মূলধনটা করবে আর কি, ঋণ মূলধন, ঠিক আছে। 2 নাম্বারটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, আর 3 নাম্বারটা হচ্ছে শেয়ার, আর সবচেয়ে শেষে হচ্ছে সংরক্ষিত মূলধন। আচ্ছা, এই 4টা হচ্ছে কি আমি যে যে জায়গা থেকে উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারি, এই 4টা হচ্ছে মূল উৎস। আর আমরা আজকে পুরো ক্লাসে মানে হচ্ছে কি এই 4টার কিভাবে বের করব মূলধন ব্যয় এটা দেখব, তারপর এই 4টার থেকে হচ্ছে কিভাবে গড় মূলধন ব্যয় বের করব এটা দেখব, ঠিক আছে। মূলত এই ম্যাথ শুরু হবে এই এখন থেকেই, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমরা নোট করে রাখো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট।
এরপর দেখো এখানে বলতেছে যে পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগ সুযোগ বা প্রকল্প বাস্তবায়নের জন্য কি করে প্রয়োজনীয় অর্থ এই 4টা উৎসের মধ্যে থেকে সংগ্রহ করে থাকে। তাহলে কারা মূলত হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানিরা এটা ইউজ করে থাকে। কারা ইউজ করে? পাবলিক লিমিটেড কোম্পানিরা মূলত হচ্ছে যে এই 4টা জিনিস থেকে হচ্ছে কি করে, এই 4টা উৎস থেকে হচ্ছে ওদের তহবিলটা সংগ্রহ করে। আর প্রতিটা উৎস থেকে অর্থ সরবরাহকারী বিনিয়োগকারীদের একটা প্রত্যাশিত আয় থাকে, আবার সেটার সাথে আর সেটা হচ্ছে ঝুঁকির ভিন্নতাটাও হচ্ছে কি ডিফারেন্ট হয়, এক একটার এক এক রকম ঝুঁকি থাকে আর কি। ঠিক আছে, এই 4টা উৎসের মধ্যে। এরপর দেখো এখানে একটা উদাহরণ দিয়ে বলতেছে, উদাহরণস্বরূপ ঋণ মূলধন সরবরাহকারীদের প্রত্যাশিত আয় সাধারণ শেয়ার মালিকদের প্রত্যাশিত আয় হচ্ছে কি সমান হয় না। ঠিক আছে, এই জিনিসগুলো বলতেছে, এগুলো তোমরা হচ্ছে পড়লে মোটামুটি বুঝবা। তবে এখানে একটা লাইন আছে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, সাধারণত অর্থ সরবরাহকারীরা তাদের বিনিয়োগকে যত বেশি ঝুঁকিপূর্ণ মনে করবে তাদের প্রত্যাশিত আয়ের হারও তত বেশি হবে। ঠিক আছে, এই লাইনটা তোমরা নোট করতে পারো। ঠিক আছে, আরেকটা বিষয় এই যে এই জিনিসগুলাই আছে, আর তেমন হচ্ছে আহামরি কিছু নাই এইখানের মধ্যে। নেক্সট জিনিস দেখি আমরা, নেক্সটে কি লিখছে। এখন আমি বলছিলাম যে তোমাদেরকে 4টা জিনিস বসি, আবার 4টা উৎসের মূলধন ব্যয় আমার বের করতে হবে। সর্বপ্রথম আমরা বের করবো কার ঋণ মূলধন ব্যয়ের হচ্ছে ম্যাথটা দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, যে ঋণ মূলধন ব্যয় এটা আমরা কিভাবে বের করব। একটা যখন একটা পাবলিক লিমিটেড কোম্পানি ঋণ মূলধন ব্যয় খরচটা বের করতে যাবে তখন এটা কিভাবে বের করবে এটা আমরা হচ্ছে এখানে দেখব। এখানে দেখো বলতেছে যে প্রত্যেকটি প্রতিষ্ঠান সাধারণত এক বা একাধিক উৎস থেকে ব্যবসায়ের জন্য ঋণ সংগ্রহ করে থাকে। তাহলে হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট উৎস থাকে যেটার মাধ্যমে ওরা ঋণটা কালেক্ট করতে পারে। তাহলে কিভাবে, দেখো এখানে একটা উদ্দীপক দিয়ে বুঝাইছে তোমাদেরকে যে মুদির দোকান, চুল কাটা সেলুন, তারপর হচ্ছে ওষুধের দোকান, এরকম ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে ওদের মূলত প্রধান উৎসগুলো হচ্ছে কি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ঋণ। কিন্তু যারা হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান, হ্যাঁ, ছোটোখাটোরা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়ে ওরা ওদের ব্যবসার কাজে লাগাতে পারে আর কি, মূলধনটা কালেক্ট করতে পারে না। কিন্তু বড় বড় যেগুলো প্রতিষ্ঠান আছে ওরা কি করে, এই যে দেখো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের পাশাপাশি ওরা কি করে বন্ড বা ঋণপত্র হচ্ছে কি ঋণপত্র বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। তাহলে কি, এই যে দেখো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানরা কি করে বন্ড বা ঋণপত্রের মাধ্যমেও অর্থ সংস্থান করে থাকে। ঠিক আছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মূলধন সংস্থান করলে ঋণ মূলধন ব্যয় নির্ণয় হচ্ছে খুব সহজ হয়, কারণ হচ্ছে ফিক্স থাকে। ধরো হচ্ছে ব্যাংক থেকে নিলে হচ্ছে বলতেছে 18% ঋণ সুদ। ঠিক আছে, এটা একদম ফিক্স থাকে। দেখো এখানে একটা দিয়ে বুঝাইছে যে, আর এই ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের হারটাই হচ্ছে কি মূলধন ব্যয়। ওই যে কত পার্সেন্ট, এখানে একটা উদাহরণ দিচ্ছে। দেখো যে সোনালী ব্যাংক মুদির দোকানিকে 10 লক্ষ টাকা 15% হারে ঋণ দিতে সম্মত হয়েছে। আর এই 15%টাই হচ্ছে কি মুদির দোকানের জন্য মূলধন ব্যয় কত হবে, তাহলে এই 15%টাই হবে যেটা হচ্ছে ওই ব্যাংকে ওর দিতে হবে, এটাই হচ্ছে। তবে এই হার প্রতিষ্ঠানের জন্য কর পূর্ব মূলধন ব্যয় হিসেবে পরিগণিত হয়। ঠিক আছে, উল্লেখ্য ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত ঋণ মূলধন বাবদ যে পরিমাণ সুদ পরিশোধ করে তা কর পূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে প্রতিষ্ঠানকে করযোগ্য মুনাফা নির্ধারণ করতে হয়। এটা হচ্ছে এখানে বলতেছে, দেখো যে ব্যবসা প্রতিষ্ঠান যে ঋণ মূলধনটা বাবদ যে পরিমাণ হচ্ছে কি সুদটা ওরা পরিশোধ করে আর কি, হ্যাঁ, এটা হচ্ছে কর পূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে হচ্ছে প্রতিষ্ঠানকে করযোগ্য মুনাফা নির্ধারণ করতে হয়। এটা আমরা ম্যাথ করতে গেলে দেখবো জিনিসটা। এখানে দেখো লিখছে হচ্ছে, এই দেখো এটার ফলে কি হচ্ছে কোম্পানিকে কম কর দিতে হয়। ঠিক আছে, কেন কম কর দিতে হয়? দেখো, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সংগৃহীত ঋণ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুবিধা নিয়ে আসে। সুবিধা বিবেচনা করে কর পূর্ব ঋণ মূলধন ব্যয়কে সমন্বয় করার প্রয়োজন হয়, বর্ণিত সূত্রের মাধ্যমে কর পূর্ব মুনাফাকে সমন্বয় করা। তাহলে একটা বিষয় মনে রাখবে সবসময়, যে আমরা যখন ঋণ মূলধন ব্যয় বের করতে যাব তাহলে হচ্ছে আমরা কর পূর্ব মুনাফাটাকে হচ্ছে কি আমরা কর পূর্ব মুনাফাটাকে মূলত হচ্ছে বেস করে আমরা ম্যাথটা করবো আর কি। ঠিক আছে, এখানে সূত্রও দেখবা তোমরা, সূত্রটা আমি তোমাদেরকে দেখাবো, ওখানেও কিন্তু দেওয়া আছে বিষয়টা। এখানে দেখো বলতেছে হচ্ছে একটা ম্যাথ, একটু আগে আমি একটা উদ্দীপক তোমাদেরকে দেখাইছিলাম না, যে একটা ব্যাংক থেকে হচ্ছে 15% হারে নিছে, এইটার মাধ্যমে হচ্ছে ওরা ম্যাথটা করতেছে আর কি। হ্যাঁ, এখানে বলতেছে, দেখো কি লিখছে, এখানে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ। এখানে যখন আমি কর মূলধনের ব্যয়টা নির্ণয় করতে যাব তখন অবশ্যই হচ্ছে কর পূর্ব মুনাফা নিয়ে কাজ করতে হবে আমাকে। ঠিক আছে, কর পূর্ব মুনাফার হারটা। তো সেক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে দেখো এই সূত্রটা, কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ সমান কর পূর্ব ঋণ মূলধন ব্যয়। তোমাদেরকে একটা কর পূর্ব ঋণ মূলধন ব্যয়টা দেওয়া থাকবে যে এত %। ঠিক আছে, এরপরে বলতেছে ইনটু 1 মাইনাস হচ্ছে কর হার, আর তোমাদেরকে হচ্ছে একটা কর হার দেওয়া থাকবে। এইটা থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করে এই ম্যাথটা তোমাদের বের করে। আর এই ম্যাথটা অবশ্যই তোমাদের MCQর জন্য ইম্পর্টেন্ট। এই ম্যাথটা ঋণ মূলধন ব্যয়ের
এই ম্যাথটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু আসে, ঠিক আছে। আর এরপর দেখো কিভাবে বের করছে, এখানে বলতেছে মুদির দোকানির করপূর্ব ঋণ মূলধন খরচ 15%কে 30% কর হার দিয়ে সমন্বয় করলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ বের হবে। তাহলে আমরা সবার ফার্স্টে হচ্ছে কি লিখবো, ঋণ মূলধন ব্যয়ের সূত্রটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে ঋণ মূলধন ব্যয়ের আমাদের এখানে একটা জিনিস লিখছে লাইন, এই যে দেখো কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় খরচ, কারণ এখানের সাথে কিন্তু করও অ্যাড আছে, এই জন্য হচ্ছে এটা। তাহলে হচ্ছে সূত্রটা কি দেখো, কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ, ঠিক আছে। খরচ সমান কি, খরচ সমান প্রথমে আসবে হচ্ছে কি, এই যে কর পূর্ব মূলধন ব্যয়। এই দেখো মুদির দোকানিকে যে 15% হারে খরচটা দিতে হচ্ছে, ওইটা হচ্ছে কি তোমার, ওইটাই হচ্ছে কর পূর্ব ঋণ মূলধন ব্যয় বলা হচ্ছে, ঠিক আছে। কর দেওয়ার আগে যে ঋণ মূলধন ব্যয়টা ওদেরকে পরিশোধ করতে হচ্ছে, কর পূর্ব ঋণ মূলধন ব্যয়, ঠিক আছে। সেটা থেকে কি করতে হবে, সেটার সাথে গুণ করতে হবে আমার কি, দেখো সেটার সাথে গুণ করতে হবে আমার 1 মাইনাস কর হার, ঠিক আছে। একদম ইজিয়েস্ট একটা ম্যাথ, আর এটা তোমাদের এমসিকিউতে প্রায় সময় আসে, তোমরা হচ্ছে চাইলে এটা একদম ইজিলি করতে পারবা, ঠিক আছে। আমি তোমাদেরকে হচ্ছে এই চ্যাপ্টারটার শেষে আরও দেখবা ম্যাথগুলা, আরও কিছু তোমাদের এমসিকিউ থাকবে, তোমরা তখন আরও ইজিলি বুঝতে পারবা জিনিসগুলো। তাহলে কর পূর্ব মূলধন ব্যয় আমাদের কত পার্সেন্ট ছিল, এই যে দেখো আমাদের হচ্ছে 15% ছিল, এইখানে আমরা চাইলে এখানেও দেখতে পারি, এই যে 15% ঋণ দিতে সম্মত হয়েছে সোনালী ব্যাংক মুদির দোকানিকে। তাহলে এটাই হচ্ছে কর পূর্ব কি, আমাদের কর পূর্ব ঋণ মূলধন ব্যয় কত, তাহলে এই যে 15%, ঠিক আছে। এরপর গুণ কত, 1টা হচ্ছে মানে এই একটা হচ্ছে কিন্তু সূত্রেরই, ঠিক আছে, এই সূত্রটারই। তারপর মাইনাস করহার যত দেওয়া থাকবে তত। তাহলে এখানে আমাদের করহার দেওয়া আছে হচ্ছে 30%, ঠিক আছে। এই পার্সেন্টটাকে আমাদের কি করতে হবে, দশমিকে নিয়ে যেতে হবে, আর দশমিকে নিতে হলে এই 100 দিয়ে আমরা ভাগ দিব, তাহলে হচ্ছে কত আসবে 0.30, ঠিক আছে। এই যে এটাই হচ্ছে আনসার, এটাকে আমাদের দশমিকে নিতে হবে, তারপর মাইনাস করতে হবে, ঠিক আছে। এই 15%-এর সাথে গুণ করতে হবে এই 1 থেকে 30%, মানে 0.30, ঠিক আছে। 0.30 যাওয়ার পরে যেটা থাকবে সেটা আমরা 15% দিয়ে গুণ করব, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কি লিখছে, আমি বলছিলাম হচ্ছে কি 1 থেকে করহার যেটা থাকবে সেটা বাদ যাবে। আমরা করহারটাই কিন্তু বাদ দেওয়ার আগে কি করতে হবে, আমাদের দশমিকে নিতে হবে। আর দশমিকে নিতে হলে আমরা কি করছি, এই যে 30টাকে 100 দিয়ে ভাগ করছি, 30/100, তাহলে 0.30 আসছে। এই 0.30টাকে আমরা এখন কি করব, আমরা হচ্ছে 1 থেকে হচ্ছে 0.30কে আমাদের মাইনাস দিতে হবে। তাহলে দেখো 1 থেকে যখন 0.30কে আমরা বাদ দিব আসবে কত, 0.7, ঠিক আছে। 0. এই যে 15% যেটা, এটা আমরা 0.70, ঠিক আছে, এটা দিয়ে গুণ করব। তাহলে কত আসে দেখো, এই যে দেখো এখানে আসছে 0.0105, ঠিক আছে, 105 আসছে। এখন এটাকে আমার আবার কি করতে হবে, এটাকে আমার পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, কারণ ম্যাথটা হচ্ছে পার্সেন্টেজে, ঠিক আছে। ম্যাথটাকে যখন আমি পার্সেন্টেজে নিতে যাবো 100 দিয়ে গুণ করতে হয় সবসময়, ঠিক আছে। 100 দিয়ে গুণ করলে দেখো কত আসে, 100 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে কত, আনসার এটা পাবো। দেখো এখানে তো জায়গা নাই, আমি এখানে দেখাচ্ছি, দেখো দেখো 10.5 আসছে, বা 50 আর কি, যেটাই বলি 10.5%, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আনসার। একদম ইজিলি আমরা এই ম্যাথটা করতে পারবো। আর এই ম্যাথটা আমি বারবার করে বলতেছি, এগুলো কিন্তু এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে, ঠিক আছে। তাহলে আমাদের আনসার কত আসছে, 10.5%, এটাই হচ্ছে ম্যাথ। এটার আর তেমন কিছু নাই। এখন আমরা নেক্সট কিভাবে আর অন্য উৎসগুলোর কিভাবে ব্যয় নির্ণয় করবো এগুলাতে যাই, ঠিক আছে।
এখানে আসো। এখন আমরা ফার্স্টে বসতে হচ্ছে ঋণ মূলধন গেল, এখন আসছে কি অগ্রাধিকার শেয়ার মূলধন। না অগ্রাধিকার মূলধনের হচ্ছে ব্যয়টা কিভাবে বের করবো, এখানে বলতেছে দেখো অগ্রাধিকার শেয়ার মূলধন শেয়ারের ব্যয় নির্ধারণ ঋণ মূলধনের ব্যয় নির্ধারণ থেকে আলাদা। আগেই বলছি সবগুলোর জন্য আমরা ডিফারেন্ট পদ্ধতি ইউজ করব, এটাই বলতেছে। কারণ হচ্ছে কি ঋণ মূলধন আর অগ্রাধিকার শেয়ারের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। প্রতিষ্ঠানকে ঋণ মূলধন সরবরাহের সাধারণত নির্দিষ্ট মেয়াদের জন্য সুদ পায়। তাহলে দেখো এই আমাদের কিন্তু এই আরেকটা বিষয় শিখতে হবে কি, যে ঋণ মূলধন ব্যয় আর হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধনের মধ্যে কি কি পার্থক্য আছে, এটা খ নাম্বারের জন্য আসতে পারে। তাহলে হচ্ছে কি আসতে পারে, যে দেখো ঋণ মূলধন ব্যয় এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে কি কি পার্থক্য আছে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের জানতে হবে, এই জিনিসটা নোট করে রাখো যে এই পার্থক্যটা লাগতে পারে আমাদের। দেখো ঋণ মূলধনে তাহলে আমরা দেখি ঋণ মূলধনের নির্দিষ্ট মেয়াদের জন্য হচ্ছে কি সুদ পেয়ে থাকে 1 নাম্বার, ঠিক আছে। ঋণ মূলধনে তাহলে নির্দিষ্ট মেয়াদের জন্য সুদ দেয়। অন্যদিকে অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য লভ্যাংশ পায়। তার মানে হচ্ছে কি ঋণ মূলধনের হচ্ছে সময়টা একদম নির্ধারিত থাকে, নির্দিষ্ট সময়ে হচ্ছে কি ওরা নির্দিষ্ট মেয়াদের জন্য একটা মানে ধরো 1 বছর 2 বছর বা যেরকম একটা সময় দেওয়া থাকবে ওটার জন্য ওরা সুদ পাবে। কিন্তু অগ্রাধিকার শেয়ারের হচ্ছে কি হারটা নির্দিষ্ট থাকে, ঠিক আছে, কিন্তু সময়টা অনির্দিষ্ট থাকে, সময়টা উল্লেখ করা থাকে না, এটা একটা পার্থক্য। তাহলে এরপর হচ্ছে কোম্পানি সবসময় অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না, ঠিক আছে। তাহলে হচ্ছে কি এই দেখো কোম্পানির এটার ক্ষেত্রে ঋণ মূলধনের সুদের হার দিতে কিন্তু কোম্পানি সবসময় বাধ্য থাকবে, কিন্তু অগ্রাধিকারের ক্ষেত্রে হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার মূলধনদের লভ্যাংশ দিতে মানে কি বাধ্য থাকে না, আর থাকলেও পর্যাপ্ত মুনাফা অর্জন করলে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে এটা একটা পয়েন্ট হতে পারে। পার্থক্যের আরেকটা পয়েন্ট হতে পারে হচ্ছে কি এই যে সব সময় হচ্ছে নির্দিষ্ট হারে হচ্ছে কি লভ্যাংশ মানে কি তোমার দিতে বাধ্য থাকে না আর কি। তারপর দেখো আরেকটা লিখছে হচ্ছে কি অতএব বলা যায় অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ভর করে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের উপর। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ এবং শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থের অনুপাত নির্ণয় করলে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় পাওয়া যায়। ওটা আমরা নিচেই হচ্ছে দেখবো যে কিভাবে ওরা বের করতেছে আর কি, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে পার্থক্য। আরেকটা বিষয় দেখো ঋণ মূলধনের ক্ষেত্রে কিন্তু সুদ দেওয়া হয় আর অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে হচ্ছে কিন্তু লভ্যাংশ দেওয়া হয়। এই জিনিসটা কিন্তু তোমরা নোট করে রাখো যে কোনটার ক্ষেত্রে কোনটা কি দেওয়া হচ্ছে। তাহলে ঋণ মূলধনের ক্ষেত্রে সুদ দেওয়া হয় আর হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে হচ্ছে কি লভ্যাংশ পাই, ঠিক আছে। এখন অগ্রাধিকার শেয়ারটা কিভাবে বের করবো আমরা সেটা দেখি। দেখো এখানে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের একটা সূত্র আছে যে শেয়ার মালিকরা কি প্রত্যাশা করতেছে সেটা, তারপর হচ্ছে শেয়ার বিক্রি থেকে যে অর্থটা আসবে সেটা, এই দুইটার হচ্ছে কি সেটাকে ভাগ দিয়ে গুণ দিতে হবে কি 100 দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা সূত্রটা দেখি, সূত্রটা কি লিখছে দেখো, অগ্রাধিকার শেয়ারের ব্যয় সমান তাহলে কি অগ্রাধিকার শেয়ারের ব্যয় সমান কি বলছিলাম আমরা, এখানে উপরে থাকবে হচ্ছে কি যেটা ওরা প্রত্যাশা করতেছে শেয়ার মালিকদের প্রত্যাশিত আয়, কাদের শেয়ার মালিকদের, আমি এখানে শর্টকাটে লিখতেছি দেখো
প্রত্যাশিত লভ্যাংশ যেটা ওরা আশা করতেছে, ঠিক আছে, প্রত্যাশিত লভ্যাংশ, ঠিক আছে, যেটা আশা করতেছে। আর নিচে কি থাকবে, শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ। এই দুটোটাই তোমাদের হচ্ছে কি কোয়েশ্চেনে দেওয়া থাকবে, জাস্ট তোমরা সূত্রটা মুখস্থ করলেই পারতেছো। তাহলে উপরে কি থাকবে, প্রত্যাশিত আয় কত, কি আয় করতেছে মানে প্রত্যাশা করতেছে এটা, আর নিচে থাকবে ওই শেয়ারটা বিক্রি করে হচ্ছে ওরা কত পাচ্ছে এটা, ঠিক আছে, ইনটু হচ্ছে 100 দিয়ে দিবে, শেষ। এগুলো সব তোমাদের মানে কি প্রশ্নে দেওয়া থাকবে, তোমরা জাস্ট হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করে বের করবা, এইটুকুই। তাহলে নিচে কি থাকবে, শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ। প্রাপ্ত অর্থ, ঠিক আছে। এরপর এখানে আমরা কি করব, আমরা জাস্ট এখানে 100 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আনসারটা চলে আসবে, ঠিক আছে। এরপর দেখো একটা আমি ম্যাথ দিয়ে তোমাদেরকে দেখাই জিনিসটা। দেখো এখানে বলতেছে যে একটা কোম্পানি 1000 টাকা লিখিত মূল্যের 10%, 10% আর কি, 10% বা 10% যেটা বলি, এটা অগ্রাধিকার শেয়ারের বাজারের বিক্রির চিন্তা করছে, ঠিক আছে। এই শেয়ার, প্রতিটি শেয়ারের বিক্রি থেকে কোম্পানি 820 টাকা কি পাওয়ার প্রত্যাশা করছে। তাহলে দেখো এখানে আমি অলরেডি একটা ইনফরমেশন পাই গেছি কিন্তু, যে কত টাকা আশা করতেছে। ওই যে নিচে যেটা আমরা বলছিলাম যে নিচে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ একটা আমরা পাইছি, তারপর বর্ণিত তথ্যাদি ব্যবহার করে ওই শেয়ার মূলধনটা বের করতে বলতেছে। এখানে একটা বিষয় দেখো, যখন তুমি প্রশ্ন পাবা এটা দেখবা, প্রথমে দেখবা তুমি কোন কোন ইনফরমেশনগুলো আছে, তোমার যে সূত্রটা আছে ওইটা থেকে তোমার ইনফরমেশনগুলো আছে কিনা, ঠিক আছে। তাহলে আমি একটা ইনফরমেশন একদম ডাইরেক্টলি পেয়ে গেছি যে শেয়ার বিক্রি থেকে কত টাকা পাওয়ার প্রত্যাশা করতেছে, 820 টাকা। কিন্তু আমরা কি এই জিনিসটা দেখো, সূত্রে কিন্তু আমরা পড়ছিলাম যে প্রত্যাশিত লভ্যাংশ আর হচ্ছে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, তাহলে এই জিনিসটা পাইছি, কিন্তু প্রত্যাশিত লভ্যাংশটা এখনো জানি না। এই যে এখানে একটু তোমাদেরকে মানে বলছে এই প্রত্যাশিত লভ্যাংশ কত, 10%, এই যে 10% কিসের উপর, লিখিত মূল্যের উপর। তাহলে তুমি প্রত্যাশিত এটাকে তোমার হচ্ছে কি 10% তো লিখতে পারবা না, এটাকে টাকার অ্যামাউন্টে আনতে হবে। তাহলে আমাদের সবসময় যখন হচ্ছে কি, এই যে আমি দেখাই, এই যে প্রত্যাশিত লভ্যাংশ, এটাকে আমাদের হচ্ছে কি বের করতে হবে, এটা কিভাবে বের করতে হবে, লিখিত মূল্যের উপর। তাহলে দেখো দেখো সর্বপ্রথম আমরা একটা জিনিস পাইছি, কি পাইছি, আমরা পাইছি হচ্ছে আমরা কি পাইছি, আমরা প্রথমে একটা পেয়ে গেছি, একটা জিনিস ইনফরমেশন পাইছি যে শেয়ার বিক্রি থেকে অর্থ, বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কত টাকা, প্রাপ্ত অর্থ হচ্ছে 820 টাকা, ঠিক আছে। কিন্তু এখনো আমরা হচ্ছে উপরের প্রাপ্ত লভ্যাংশ, এই যে এটা আমরা এখনো পাইনি, প্রত্যাশিত লভ্যাংশটা এখনো পাইনি। এই প্রত্যাশিত লভ্যাংশ আমরা কিভাবে বের করব, দেখো প্রত্যাশিত লভ্যাংশটা আমাদেরকে এভাবে বের করতে হবে, কিভাবে বের করতে হবে, সমান এই যে লিখিত মূল্য, ঠিক আছে, মূল্য ইনটু এই যে এখানে একটা শতাংশ দেওয়া থাকবে, হার, এই যে হারটা কত পার্সেন্ট দিছে, হার বলি বা শতাংশ যেটা দিছে ওটাই দিছে কত, 10%, এটাই। এটা বের করলে হচ্ছে কি আমরা পেয়ে যাব যে কত টাকা প্রত্যাশিত লভ্যাংশ। তার লিখিত মূল্য কত দিছে, লিখিত মূল্য দিছে 1000 টাকা, ঠিক আছে। এই 1000 টাকার উপরে কত পার্সেন্ট, 10%, 10% মানে কি 10%, হ্যাঁ। তাহলে কত টাকা আসে, 100 টাকা। এই 100 টাকা এটা হচ্ছে কি আমাদের এই যে দেখো
আসছে, এটার সাথে মিলছে, এই যে দেখো আমাদের প্রত্যাশিত লভ্যাংশ। তাহলে হচ্ছে কি করব আমরা এখন, এই যে সূত্র অনুযায়ী এখানে কি লিখব, আমাদের হচ্ছে কি এই যে প্রত্যাশিত লভ্যাংশ 100 টাকা, আর হচ্ছে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ তো এখানে আছে 820 টাকা, কোয়েশ্চেনে দেওয়াই আছে 820 টাকা। তারপরে এখানে একটা, এটাকে আবার আমাদের রাউন্ড ফিগারে নিতে হবে, সেজন্য 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এই যে দেখো, তাহলে এই 100কে 820 দিয়ে হচ্ছে কি 100 টাকা ভাগ দিতে হবে, ঠিক আছে। এই যে দেখো আমরা দিই, এখানে হচ্ছে অনেক বড় একটা আসছে, আমরা 100 দিয়ে গুণ দিচ্ছি। তাহলে 100 দিয়ে গুণ দিলে হচ্ছে আমরা দেখো দশমিকের পরে 2টা ঘর নিচ্ছি, ঠিক আছে। তাহলে কত আসছে 12 দশমিক, এখানে দেখাচ্ছে হচ্ছে দেখো 1 9 5, এখানে আরও অনেক কিছু আছে, আমরা জাস্ট এটাই নিব 12 দশমিক, দশমিকের পরে 2টা শূন্য নিব। এই যে 5 4 থেকে বড় হলেই কিন্তু কি হয়, এখানে আগের ঘরের সাথে 1 যোগ করতে হয়, তাহলে হচ্ছে 20, এই যে 20%। তাহলে আনসার কি, আমরা আনসার কি পাইছি, এই আনসার হচ্ছে 12.20%। তাহলে ক্লিয়ার তোমাদের সবার কাছে এটা কিভাবে বের করছে, এখানে হচ্ছে এটা বের করছে। তো তোমরা এটা নোট করে নাও কিভাবে কি মানে বের করা হয়েছে, আমি তোমাদেরকে তো ডিটেইলি দেখাই দিলাম। এরপর আসো তাহলে ঋণ মূলধন ব্যয় গেল, অগ্রাধিকার শেয়ার গেল, এখন আসবে হচ্ছে যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয়টা, ঠিক আছে। সাধারণ ব্যয়ের মূলধন ব্যয়টা আমরা কিভাবে বের করব, তার আগে একটু এটা সম্পর্কে ইনফরমেশনগুলো আমরা জেনে নিই। ইনফরমেশন কি বলতেছে দেখো, যে বাজারে সাধারণ শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি তার মূলধন সংস্থান করে, ঠিক আছে। আবার কোম্পানি ব্যবসায়ের পুঞ্জীভূত মুনাফা থেকে অর্থ সংস্থান করতে পারে। পুঞ্জীভূত মুনাফা, অবন্টিত মুনাফা এবং সংরক্ষিত তহবিল একই অর্থে ব্যবহৃত হয়। এই একটা জিনিস দেখো, এটা এমসিকিউর জন্য, যে এই জিনিসটা তোমরা একটু নোট করো। পুঞ্জীভূত মুনাফা, অবন্টিত মুনাফা, সংরক্ষিত তহবিল কোন অর্থে একই অর্থে ব্যবহৃত, কোন তিনটা একই অর্থে ব্যবহৃত হয়, পুঞ্জীভূত মুনাফা, অবন্টিত মুনাফা আর হচ্ছে কি সংরক্ষিত মুনাফা, এই তিনটা একই অর্থে ব্যবহৃত, এটা নোট করবা তোমরা। তারপর দেখো অর্থের অন্যান্য উৎস থেকে সাধারণ শেয়ারের মূলধনের পার্থক্য আছে ওই সেম, যে আমরা সবগুলোর কিন্তু আলাদা আলাদা সূত্র ব্যবহার করতেছি, আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করতেছি, এটার ক্ষেত্রে আমরা এখন আলাদা পদ্ধতি। কিন্তু দেখো অন্যান্য উৎসের ন্যায় কোম্পানির ইকুইটি মূলধনের উপর সবসময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। দেখো লভ্যাংশ কিন্তু অগ্রাধিকারের ক্ষেত্রে দিতে হয়, ঋণ মূলধনের ক্ষেত্রে সুদ দিতে হয়, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে কোম্পানি বাধ্য থাকে না, ওরা কি দিবে। দ্বিতীয়ত লভ্যাংশ দিলেও প্রদত্ত লাভের হারের মানে কি লভ্যাংশের পরিমাণ বা হার সব সময় সমান থাকে না, ঠিক আছে। এইসব কারণে শেয়ার মূলধন ব্যয় নির্ধারণ অন্যান্য উৎসর ব্যয় থেকে আলাদা হয়। আবার তোমাদের কাছে হচ্ছে এটাও বলতে পারে যে কেন শেয়ারে হচ্ছে কি শেয়ার মূলধন ব্যয়ের জিনিসটা ঝুঁকিপূর্ণ, কারণ কেন, এটার ক্ষেত্রে হচ্ছে কোম্পানি প্রথমত লভ্যাংশ দিতে সবসময় বাধ্য থাকে না, আর যদি দ্বিতীয়ত হচ্ছে লভ্যাংশ দিলে লভ্যাংশের পরিমাণটা হচ্ছে কি নির্দিষ্ট করা থাকে না। তাহলে এই দুইটা ক্লু তোমরা একটু ভালো করে দেখে নিবা, যে দুইটা কারণ, ঠিক আছে, কেন হচ্ছে আলাদা, এইটা তোমরা দেখবা। প্রথম কারণটা দেখবা, এই দ্বিতীয় কারণটা দেখবা, তোমাদের এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর বলতে থাকো কোম্পানির সাধারণ শেয়ার মালিকরা সাধারণত লভ্যাংশ এবং শেয়ারের মূল্য বৃদ্ধি থেকে লাভ প্রাপ্তির আশায় শেয়ার কেনে, ফলে শেয়ার মূলধন ব্যয় বলতে বিনিয়োগকারীদের বা শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্য বৃদ্ধিজনিত লাভ থেকে প্রত্যাশিত আয়ের হারকে বোঝানো হয়। তাহলে দেখো শেয়ার মূলধন ব্যয় কাকে বলে, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় শেয়ার মূলধন ব্যয় কাকে বলে, তাহলে তোমাদেরকে বলতে হবে যে বিনিয়োগকারী বা শেয়ার মালিকদের, কাদের, বিনিয়োগকারী বা শেয়ার মালিকদের লভ্যাংশ এবং শেয়ারের মূল্য বৃদ্ধিজনিত লাভ থেকে ওরা যে আয়টা প্রত্যাশা করতেছে সেটাকেই বোঝানো হচ্ছে। ক্লিয়ার, এটাও নোট করবা যে শেয়ার মূলধন ব্যয় কাকে বলে বা শেয়ার মূলধন ব্যয় বলতে কি বুঝতেছো, তাহলে এইটাই, ঠিক আছে। এরপর আসো দেখো, এখানে বলতেছে যে সাধারণ শেয়ার মূলধনের ব্যয়ে কিছু সমস্যা দেখা দেয়। প্রথমত হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ, দেখো প্রথমত আমরা বলছিলাম যে ওদের লভ্যাংশ হচ্ছে কি মানে ঠিক করা থাকে না, তাই এখানে বলতেছে দেখো কি কি সমস্যা। প্রথমত ভবিষ্যতের প্রত্যাশিত লভ্যাংশ নির্ধারণ করা হচ্ছে জটিল, যেহেতু হচ্ছে লভ্যাংশের হারটা অগ্রাধিকার শেয়ারের মতো নির্দিষ্ট থাকে না, ঠিক আছে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার বলতেছে হচ্ছে ভবিষ্যতে কোম্পানির আয় আর হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার অনুমান করা জটিল। তাহলে কি কি সমস্যা, একটা হচ্ছে ওদের আয়টা নির্দিষ্ট থাকে না, এই জন্য হচ্ছে কি তোমাদের লভ্যাংশটা নির্ধারণ করা হচ্ছে ওদের জন্য কঠিন হয়। দ্বিতীয়ত আয় আর লভ্যাংশ বৃদ্ধির হারটাও হচ্ছে নির্দিষ্ট থাকে না, এই জন্য হচ্ছে কি জটিলতা দেখা দেয়। তাই আমরা কিন্তু ঋণ মূলধন ব্যয়ের একটা পদ্ধতি জাস্ট ইউজ করছি, আবার হচ্ছে তোমার কিসের অগ্রাধিকার ক্ষেত্রে মাত্র একটা সূত্র ব্যবহার করছি, কিন্তু এই যখন আমরা সাধারণ শেয়ারের ক্ষেত্রে আসছি এখানে কোনো একক পদ্ধতি ব্যবহার করা হবে না, কোনো একটা পদ্ধতি না, এখানে হচ্ছে দুইটা পদ্ধতি আছে, যেটা আমরা তোমাদেরকে এখন দেখাবো, ঠিক আছে। দুইটা পদ্ধতি আছে, আর এই শেয়ার মূলধন ব্যয় থেকে হচ্ছে কি তোমার
মানে দুইটা পদ্ধতি আছে, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমি দেখাবো তোমাদেরকে। এই যে দেখো এখানে অলরেডি বলছে যে শেয়ার এই যে দেখো বিভিন্ন অনুমানের উপর ভিত্তি করে মূলধন ব্যয় নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। শেয়ার মূলধন ব্যয়ের জন্য কয়টা পদ্ধতি আছে? দুইটা পদ্ধতি আছে। কয়টা? দুইটা পদ্ধতি শেয়ার মূলধনের জন্য, ঠিক আছে। এই যে দেখো পদ্ধতি দুইটার মধ্যে একটা হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, আরেকটা হচ্ছে দেখো কি, আরেকটা হচ্ছে স্থির হার বৃদ্ধি পদ্ধতি। তাহলে কয়টা আমরা কয়টা পাইছি এখানে দেখো। তাহলে দুইটা পদ্ধতি কি কি? একটা হচ্ছে শূন্য কই একটা হচ্ছে শূন্য লভ্যাংশ শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, ঠিক আছে, এক নাম্বার। আর দুই নাম্বারটা কি? দুই নাম্বারটা হচ্ছে দেখো, দুই নাম্বারটা কই, এই যে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। একটা হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি, আর একটা হচ্ছে কি স্থির হারে। এই দুইটা পদ্ধতি দেখে নিবা। আর এই দুইটা পদ্ধতির মধ্যে হচ্ছে এই শূন্য লভ্যাংশ হার বৃদ্ধি থেকে হচ্ছে এটা কি স্থির হারের লভ্যাংশ পদ্ধতিটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আসে তোমাদের, এটা গ নাম্বারে আসে, এটা নোট করো। এই স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিটা হচ্ছে তোমাদের বেশি আসে। আর শূন্য লভ্যাংশ বৃদ্ধি তো এমসিকিউর জন্য আসতে পারে আর কি। এখন দেখো এখানে আসছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। এটা সবচেয়ে মূলধন ব্যয় নির্ণয়ের একটা সহজ পদ্ধতি হচ্ছে কি এই শূন্য লভ্যাংশ পদ্ধতিটা, ঠিক আছে। এখন দেখো এটা কিভাবে নির্ণয় করে। এই পদ্ধতির ক্ষেত্রে কোম্পানি বর্তমান বছরে যে লভ্যাংশটা দিছে, ভবিষ্যতে যে বছরগুলো আসবে সেখানে হচ্ছে কোনো পরিবর্তন হবে। ধরো আমি 2020 সালে দিছি 10%, ঠিক আছে, 2021 সাল 22 সাল ওগুলো পরবর্তী বছরে হচ্ছে কি 10%ই দেওয়া হবে। এটার কোনো হচ্ছে কি নচ্চর হবে না, একদম মানে কি এটার কোনো বৃদ্ধি হবে না, কোনো ইয়া হবে না, এটা 10%ই আমি দিয়ে যাব প্রতিবারই। এই যে দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছে যে একটি কোম্পানি এবছর প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ দিলে আগামী বছরগুলোতে কোম্পানি শেয়ার মালিকদের 10 টাকা করে লভ্যাংশ দেবে বলে অনুমান করা হয়। এই পদ্ধতিতে প্রতি শেয়ারের প্রদত্ত লভ্যাংশকে শেয়ারের বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ করলে ও মূলধন ব্যয়টা পাওয়া যায়। এটা আমরা পরে আসতেছি। তাহলে এটার একটা এই পদ্ধতি কাকে বলে? তাহলে তোমাকে যদি বলে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কি, যে পদ্ধতিতে কোম্পানির বর্তমান বছরে যে লভ্যাংশ দিছে ভবিষ্যৎ বছরগুলোতে সম পরিমাণ লভ্যাংশ ঘোষণা করবে, সেটাকে হচ্ছে কি বলে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, ঠিক আছে। এই জিনিসটা দেখবা তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যাতে এটা পারো, ঠিক আছে। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কাকে বলে, তাহলে এটা লিখবা। তাহলে কি প্রতি বছর সেম 10 টাকা হারেই দিবে। তাহলে এখানে সূত্রটা কি বের করছে, এই যে লভ্যাংশ যেটা থাকবে সেটাকে শেয়ার মূল্য দিয়ে হচ্ছে কি ভাগ দিতে হবে তোমাদের, ঠিক আছে। এখানে একটা ম্যাথ করলে বুঝতে পারবা। এই যে দেখো এখানে বলতেছে যে একটা কোম্পানির শেয়ারের বাজার মূল্য কত, 110 টাকা, ঠিক আছে। এরপর বলতেছে প্রতিষ্ঠানটি প্রতি বছর 10 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে। কয় টাকা হারে? লভ্যাংশ 10 টাকা করে। তো প্রতি বছরই কিন্তু 10 টাকা, কোনো বৃদ্ধি নাই, সেমই কিন্তু। তাহলে আমি এটা দেখেই বুঝতে পারবো যে এটা শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি মানে হচ্ছে কি, দেখো লভ্যাংশটা সব সময় সেম, এটার কোনো বৃদ্ধি নাই কিন্তু, 10%ই 10%, প্রতি বছরই সেমই। তাহলে আমরা সূত্রে কি শিখছিলাম? আমরা সূত্রটা লিখি, দেখো কি শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, সাধারণ শেয়ারের মূলধন ব্যয় সমান সাধারণ শেয়ার মূলধন ব্যয় সমান কি বলছিলাম,
উপরে হবে হচ্ছে কি তোমার, উপরে হবে হচ্ছে এই যে লভ্যাংশ, যেটা আমরা কত 10% হারে যে লভ্যাংশটা পাচ্ছি সেটা, ঠিক আছে, এই লভ্যাংশটা, ঠিক আছে, লভ্যাংশটা, হ্যাঁ। আর নিচে হবে হচ্ছে কি এই যে আমরা এখানে একটা বর্তমান বাজার মূল্য যেটা দেওয়া আছে সেটা, এখানে দেখো এই যে শেয়ার, এই যে কোথায় কত টাকা, এই যে দেখো শেয়ারের মূল্য যেটা দেওয়া আছে, প্রত্যাশিত লভ্যাংশ তো পাইছি, শেয়ারের মূল্য মানে শেয়ারের মূল্য মানে সবসময় বুঝতে হবে শেয়ারের বর্তমান বাজার মূল্য কোনটা, ঠিক আছে, শেয়ারের বর্তমান বাজার মূল্য, ঠিক আছে। তাহলে হচ্ছে কি লভ্যাংশ অলরেডি দেওয়া আছে কত 10%, 10, ঠিক আছে, আর বাজার মূল্য কত 110। তাহলে জাস্ট আমরা কি করব, এই 10 দিয়ে উপরে 10 আর নিচে কত 110, এটা দিব ভাগ, তারপর 100 দিয়ে গুণ করব। তাহলে কত আসে, এই যে দেখো এখানে কিন্তু অবশ্যই 100 দিয়ে গুণ করবা তোমরা, হ্যাঁ মনে করে। তাহলে কত আসে 9.09, 9.09%, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমরা আনসার পাইছি, দেখো এটা কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট একটা ম্যাথ, মানে দুইটা পদ্ধতির মধ্যে এটা সবচেয়ে ইজি হচ্ছে তোমাদের জন্য। শূন্য কি শূন্য হচ্ছে কি লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, তাহলে এই একটা পদ্ধতি গেল, ঠিক আছে। এরপর আসো এরপর আসতেছে হচ্ছে কি স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অবশ্যই অবশ্যই দেখবা ম্যাথটা, এটা হচ্ছে গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, এটা আসে কিন্তু গ নাম্বারে, ঠিক আছে। গ নাম্বারে কি বলতেছে দেখো, ভবিষ্যৎ বছরগুলো মানে এই স্থির হারের লভ্যাংশ পদ্ধতিতে কি বলতেছে দেখো, বলতেছে ভবিষ্যৎ বছরগুলোতে লভ্যাংশের কোনো পরিবর্তন হয় না, এমন কোম্পানি বাস্তবে কম দেখা যায়, ঠিক আছে। এই সাধারণত কোম্পানিগুলো এক এক বছর বিভিন্ন হারে লভ্যাংশ দিয়ে থাকে, স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিটা হচ্ছে কি এমন একটা পদ্ধতি, ঠিক আছে। এই পদ্ধতিটা ওরকম একটা পদ্ধতি যেটার মাধ্যমে, যেটা ধরে নেওয়া হয় কোম্পানি প্রতি বছর সমপরিমাণ লভ্যাংশ দেয় না, ঠিক আছে। তবে এটার কিছু সত্য আছে, কি কি সত্য আছে আমরা দেখি, দেখো কোম্পানির লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে, কি হবে প্রতি বছর বৃদ্ধি পাবে, হ্যাঁ। ধরো আজ এবারে যদি 10% হয়, পরের বার হচ্ছে অবশ্যই 12% হবে, বা এর পরের বার হচ্ছে তোমার ধরো 13% হবে, মোট কথা বৃদ্ধি পাবে, অবশ্যই বৃদ্ধি পাবে, কি হবে বৃদ্ধি পাবে, প্রতি বছর কি বৃদ্ধি পাবে। কিন্তু এই বৃদ্ধির হার হচ্ছে কি প্রতি বছর একই পরিমাণ থাকবে, ঠিক আছে। যেমন দেখো এক বছর প্রত্যাশিত যদি হচ্ছে 10 কত টাকা হয়, এই যে দেখো 10 টাকা দিছে, হ্যাঁ, পরের বছর 11 টাকা, তারপরের বছর হচ্ছে 12.1 টাকা, মানে হচ্ছে এই প্রতি বছরই কি 10% হারটাই থাকবে। শূন্য লভ্যাংশতে কি হয়েছে 10%টাই হচ্ছে একদম মানে কি সবসময়, এটার কোনো আরে নাই, কিন্তু এই ক্ষেত্রে কি হবে তোমার 10% তো থাকবেই, এরপরে 10%-এর সাথে এটা গুণ করে যেটা আসবে, এরপরে হচ্ছে কি এরপরে হচ্ছে কি এটার সাথে আবার মানে কি যোগ করে আবার আসবে হচ্ছে কি 12.1, মানে হচ্ছে একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকবে, ঠিক আছে। এটাই বলতেছে যে 10% হারে বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে, প্রতি বছরই বাড়বে টাকাটা। কিন্তু ওখানে ক্ষেত্রে একবারই ছিল ওই 10%, আগের ম্যাথটাতে, তো এইখানে দেখো প্রথমবার 10, তারপরে 11, তারপর 12.1, এভাবে হচ্ছে কি বাড়তেছে জিনিসটা, এটাই বলতেছে। এখানে দেখো সূত্রটা, এই সূত্রটাতে হচ্ছে প্রথমে তোমার লভ্যাংশের বিষয়টা বের করতে হবে, তারপর হচ্ছে শেয়ার মূল্য বের করতে হবে, এখানে যে একটা বৃদ্ধির হার থাকবে সেটা থাকবে, আমরা ম্যাথ করলে হচ্ছে জিনিসটা বুঝতে পারবো। এখানে একটা উদাহরণ দিছে, উদাহরণটা আমরা দেখি। উদাহরণে কি বলতেছে দেখো, একটা কোম্পানি সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে চাচ্ছে, কোম্পানির শেয়ারের বাজার মূল্য হচ্ছে কি 110 টাকা, ওই নিচের ওটা আমরা আবার পেয়ে গেছি, বর্তমান বাজার মূল্যটা আমাদেরকে দিয়েই দেয়, ঠিক আছে। তারপর বলতেছে দেখো সদ্য সমাপ্ত বছরে প্রতি শেয়ারের 15 টাকা হারে লভ্যাংশ দেয়, তাহলে হচ্ছে লভ্যাংশের হার কত 15 টাকা হচ্ছে ওরা লভ্যাংশ দেয়, মানে 100 টাকার উপরে 15% হচ্ছে ওরা সুদ দেয়। অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা যাচ্ছে লভ্যাংশ গড়ে 5% বৃদ্ধি পায়। যখনই দেখবে যে 5% বৃদ্ধি পায় এটা লেখা আছে, তাহলে এটা তোমাদেরকে ধরে নিতে হবে যে এটা কোন ম্যাথ, এটা হচ্ছে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, অতীত রেকর্ড থেকে দেখা যায়। কারণ ইয়ার ক্ষেত্রে তো শুধু হচ্ছে তোমার কি একটাই সুদের হার থাকে, ধরো লভ্যাংশ একটাই হচ্ছে কি স্থির লভ্যাংশ থাকে, এখানে ক্ষেত্রে বৃদ্ধির হার অবশ্যই থাকবে, ঠিক আছে। এখানে 5% হারে বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছর কি 5% হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এখানে দেখো আমরা তাহলে ফার্স্টে হচ্ছে কি করি, ফার্স্টে করি সূত্রটা লিখি। সূত্রটা কি দেখো, তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি হবে, সাধারণ শেয়ার
মূলধন ব্যয় সমান এর উপরে লভ্যাংশ 1 দিছে, ঠিক আছে, লভ্যাংশ 1 আর শেয়ার মূল্য হচ্ছে কি ওই যে বাজার মূল্য যেটা সেটাই, ঠিক আছে। এখন দেখো এখানে দেখো লভ্যাংশ 1 এটা মানে কি বোঝাচ্ছে, এটার মধ্যে দুইটা জিনিস থাকবে। এখানে এটাতে দেখো আগের ম্যাথটাতে হচ্ছে জাস্ট আমরা 10 টাকাই বসাই দিতে পারছি, ঠিক আছে। এখানে আগের ম্যাথটাতে আমরা ডাইরেক্ট কি করছি 10 বসাই দিছি, কারণ এখানে কোনো বৃদ্ধির হার ছিল না, কিচ্ছু ছিল না, জাস্ট 10% লভ্যাংশ ঘোষণা করছে, প্রতি বছর এরকমই থাকবে এটাই। কিন্তু এই ম্যাথটাতে এসে দেখো এটাতে হচ্ছে যেহেতু আমাকে বৃদ্ধির হার দিছে, তখন আমার লভ্যাংশ বৃদ্ধি করার পদ্ধতিটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, বের করার পদ্ধতিটা। তাহলে হচ্ছে কি উপরে লভ্যাংশ দিছে, ঠিক আছে, লভ্যাংশ এই একটাকে আমাদের ভাঙতে হবে এটার মধ্যে, আর হচ্ছে এখানে কি শেয়ার মূল্য বা বাজার মূল্য যেটাই তোমরা লিখো সেটা লিখলাম, ঠিক আছে। এখন লভ্যাংশ একটা কিভাবে বের করবো এখানে দেখি, দেখো এই যে লভ্যাংশ, হ্যাঁ, সেটার সাথে আমাদের কি করতে হবে, এই যে দেখো তোমাদেরকে দেখায় কই এখানে যে 15%টা আছে আর বৃদ্ধির হারটা আছে, এটা আমাদের হচ্ছে কি বের করতে হবে। এই লভ্যাংশ 1 সমান হচ্ছে কি লভ্যাংশ লভ্যাংশ শুধু লভ্যাংশ যেটা সেটা কি করতে হবে, সেটা কই এই যে দেখো কোথায় 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 এই যে দেখো লভ্যাংশ এই যে ইনটু 1, ঠিক আছে, প্লাস বৃদ্ধির হার, তাহলে কি লভ্যাংশ যেটা থাকবে সেটা, তারপর সেটার সাথে 1 যোগ বৃদ্ধির হার। তাহলে আমরা এখানে লভ্যাংশ কত পাইছিলাম, এখানে আমাকে বলছে 15 টাকা করে লভ্যাংশ দিবে, কত টাকা করে লভ্যাংশ দিবে 15 টাকা করে লভ্যাংশ দিবে। তার আর বলছে হচ্ছে বৃদ্ধির হার কত 5%, বৃদ্ধির হার কত 5% হচ্ছে কি বৃদ্ধির হার। তাহলে আমরা এখানে লিখতে পারি না লভ্যাংশ হচ্ছে কত, কত পাইছি আমরা লভ্যাংশ 15 টাকা করে লভ্যাংশ পাইছি। তাহলে এখানে হচ্ছে কি 15 টাকা হচ্ছে কি লভ্যাংশ ইন্টু 1 যোগ বৃদ্ধির হার কত পাইছি, বৃদ্ধির হার পাইছি হচ্ছে আমরা 5টাকে আমরা কি করব দশমিকে নিয়ে আসব 100 দিয়ে ভাগ করে, তাহলে 0 এখানে কত পাইছি 0.05, ঠিক আছে। এখন একের সাথে 0.05 হচ্ছে কি করতে হবে আমাদের যোগ করতে হবে, যোগ করে যেটা আসবে সেটাকে আমরা কি করব 15 দিয়ে হচ্ছে কি গুণ করব, এই গুণ করে আনসার যেটা আসবে সেটাই হচ্ছে কি লভ্যাংশ একের মান, ঠিক আছে। এখন আমরা এটা বের করি, 15 দিয়ে হচ্ছে কি করি 15 ইন্টু 1.05কে গুণ করব, গুণ করে কত আসবে, গুণ করে আসবে হচ্ছে কি 15.75%, ঠিক আছে, এটা আসবে, ঠিক আছে। এরপরে তাহলে আমরা লভ্যাংশের ইয়াটা পেয়ে গেছি কত 15.75 পাইছি, আর শেয়ারের মূল্য কত পাইছি, শেয়ারের মূল্য তো ছিলই হচ্ছে কত টাকা, এই যে দেখি আমরা এখানে দেখি কই 150 টাকা হচ্ছে কি আমরা শেয়ারের মূল্য কত, দেখো শেয়ারের বাজার মূল্য 150 টাকা পেয়ে গেছি, তাহলে হচ্ছে 150, এখানে কিন্তু 100টা থাকবে গুণ হিসাবে সবসময়, দশমিকে যেহেতু আমার নিতে হবে। তাহলে আমরা এটাকে কি করব 150 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব, তাহলে কত আসে দেখি, দাঁড়াও 15.75 ভাগ 150 ইন্টু 100, তাহলে কত আসে 15.75, 1 মিনিট, ও সরি এখানে হচ্ছে দেখো একটা বিষয়, আমরা কিন্তু বৃদ্ধির হারটা গুণ করতে ভুলে গেছি, 1 মিনিট, এটা তো বের করছি লভ্যাংশটা, ঠিক
ঠিক আছে, লভ্যাংশ 1 তো বের করছি, কিন্তু এটার সাথে আমরা কি করি নাই, আমরা হচ্ছে এই যে বৃদ্ধির হার যেটা, এটা আমি করতে ভুলে গেছি। এই যে দেখো এই বৃদ্ধির হারটাও আমার আনতে হবে কিন্তু, ঠিক আছে। তো আমরা এখানে একটা বৃদ্ধির হার থাকবে, সব কিছু ঠিক থাকবে, এখানে জাস্ট বৃদ্ধির হারটা আমি লিখি নাই, এই বৃদ্ধির হারটাই হচ্ছে আমরা লিখব। এই বৃদ্ধির হারটা কি থাকবে, যোগ হিসাবে থাকবে বৃদ্ধির হার, ঠিক আছে। এরপর হচ্ছে 100 দিয়ে গুণ করতে পারবো, ঠিক আছে। এখানে কত আসছে 15.75, ঠিক আছে। কত আসলো 15.75, 1 মিনিট দাঁড়াও। এই যে 15.75 ভাগ 150, 0.105 আসছে, কত আসছে 0.105। এটার সাথে আমরা বৃদ্ধির হারটা কি করব, এটার সাথে আমরা বৃদ্ধির হারটা যোগ করব। বৃদ্ধির হার কত, বৃদ্ধির হারটা ছিল হচ্ছে 0.05, ঠিক আছে। এখানে বৃদ্ধির হার হচ্ছে কত ছিল 0.05, তাহলে এই যেটা আসবে আনসার, ঠিক আছে 155, এটার সাথে আমরা 100 গুণ করব ইন্টু 100, সুতরাং 15.5%, ঠিক আছে। এখানে জায়গা নাই তাই আমি একেবারে আনসারটা বসাই দিছি, তোমরা চাইলে এটা করার পর তারপর যোগটা করতে পারো, ঠিক আছে, তারপর 100 গুণ করতে পারো, এভাবেই ভেঙে ভেঙে। তাহলে আমি এটাকে একটু আরেকটু করি, এই যে লভ্যাংশ 1 সেটাকে কি করতে হবে, বাজার মূল্য দিয়ে ভাগ করতে হবে, তারপর হচ্ছে কি বৃদ্ধির হারটা এটার সাথে যোগ করতে হবে, তাহলে হচ্ছে আনসারটা চলে আসবে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা তাহলে আমি একটু আরেকবার তোমাদেরকে দেখাই, যেহেতু এটা আসে সব সময়। এই যে বাজার মূল্য যেটা, সেটা কি হবে, নিচে বসবে, তারপর শেয়ারের লভ্যাংশের হার লিখবো 15, তারপর সেখানের সাথে 1 ইন্টু বৃদ্ধির হার যেটা থাকবে সেটা লিখবো, ঠিক আছে। এরপর দুটোটাকে এই শেয়ারের বাজার মূল্য দিয়ে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমরা কি করব, এই যে এখানে যেটা পাইছি, এই যে 15.75, এটাকে উপরে লিখব আর 150কে নিচে লিখব, করে এটাকে ভাগ করার পর যেটা আসবে 0. মানে বৃদ্ধি হার যেটা থাকবে 0.05, এটা দিয়ে হচ্ছে কি করব, যোগ করব, যোগ করে 100 দিয়ে গুণ করলে হচ্ছে কি আনসারটা চলে আসতেছে। তাহলে এটা ক্লিয়ার, এই দুইটা ম্যাথ আমরা তাইলে পারবো। এরপর দেখো বলতেছে সংরক্ষিত আয়ের ব্যয়। সংরক্ষিত আয়ের ব্যয়টা হচ্ছে কি, দেখো একটা কোম্পানির অন্যতম একটা উৎস হচ্ছে সংরক্ষিত আয়। কোম্পানি প্রতি বছর যে পরিমাণ টাকা মুনাফা অর্জন করে সেটির পুরোটা শেয়ার মালিকদের মধ্যে কি করে, লভ্যাংশ হিসেবে বন্টন করে না, কিছু অংশ কিন্তু হচ্ছে ওরা রেখে দেয়। হ্যাঁ, এই যে রেখে দেয়, একটা কোম্পানি ধরো 50 লক্ষ টাকা মুনাফা হলে ওইখান থেকে হচ্ছে 25 লক্ষ টাকা ব্যবসায় রেখে দিলে 25 লক্ষ টাকা হচ্ছে কি শেয়ার সংরক্ষিত আয় হিসাবে হচ্ছে কি গণ্য হবে। হ্যাঁ, এই আয়টা কি করে, সংরক্ষিত আয় থেকে পরবর্তী বিভিন্ন বিনিয়োগ সুযোগ বা প্রকল্প বাস্তবায়নে অর্থ ব্যবস্থাপনা করা হয়। সংরক্ষিত আয় থেকে অর্থায়ন করা হয় বলে অনেকের কাছে মনে হতে পারে যে সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই, কিন্তু এটা হচ্ছে এই জানানোটা হচ্ছে ভুল। সংরক্ষিত আয়ের একটা ব্যয় আছে, এটা হচ্ছে কি ব্যয়, এটাকে বলতেছে হচ্ছে কি ব্যয় না থাকলেও এটার একটা কি সুযোগ ব্যয় আছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সংরক্ষিত আয়ের কি রয়েছে, কি ধরনের ব্যয় রয়েছে, একটা সুযোগ ব্যয় রয়েছে, এটা কিন্তু এমসিকিউর জন্য আসে। তাহলে এই জিনিসটা দেখবা, এটা নোট করবা, সংরক্ষিত আয়ের কি ধরনের ব্যয় রয়েছে, একটা সুযোগ ব্যয় থাকে কিন্তু। কারণ কেন, এই যে দেখো এখানে একটা উদাহরণ, এই উদাহরণটা বলে তুমি বুঝতে পারো। ধরো তোমার কাছে 10 লক্ষ টাকা, তোমার বাবার কাছে হচ্ছে কি 10 লক্ষ টাকা আছে, ঠিক আছে, উনি এটা ব্যাংকে হচ্ছে কি রেখে দিছে। ব্যাংকে রাখলে হচ্ছে ধরো তোমাকে ব্যাংক কি করতো, 10% হারে হচ্ছে সুদ দিত তোমার আব্বুকে, ঠিক আছে। কিন্তু সেটা তুমি কি করছো, তোমার বাবাকে বললা যে তুমি ব্যাংকে না রেখে আমাকে দাও, আমি ব্যবসায় বিনিয়োগ করব। তাহলে এই যে তোমাকে দেওয়ার ফলে তোমার বাবা কিন্তু ওই যে 10% সুদ থেকে কিন্তু সুদ তার পাচ্ছে না। এই যে সুযোগ একটা ব্যয়টা হচ্ছে, এটাকেই হচ্ছে বলতেছে কি সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়, ঠিক আছে, এই কথাটাই বলা হচ্ছে। তাহলে দেখো কোম্পানির আয় শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে রেখে দিলে শেয়ার মালিকদের দৃষ্টিকোণ থেকে এটা একটা কি সুযোগ ব্যয়, ঠিক আছে। কোম্পানির অর্জিত মুনাফা থেকে কোম্পানিতে সংরক্ষিত আয় হিসাবে না রেখে শেয়ার মালিকদের মধ্যে যদি বন্টন করতো, ঠিক আছে, ওরা কিন্তু এটা কোথাও না কোথাও বিনিয়োগ করতে পারতো, ঠিক আছে। এই যে বিনিয়োগ করে ওরা একটা হচ্ছে কি অতিরিক্ত আয় করতে পারতো, কিন্তু এখন কোম্পানি সেটা নিজের মানে কি সংরক্ষিতভাবে রেখে দেওয়ার কারণে ওই আয়টা ওটা কিন্তু শেয়ার মালিকরা আর বিনিয়োগ করতে পারতেছে না। এটাই হচ্ছে বলা হচ্ছে, এটাকেই বলতেছে হচ্ছে কি সুযোগ ব্যয়। এই যে দেখো এখানে লিখছে, ফলে কোম্পানি অর্জিত আয় বা আয় বন্টন না করলে শেয়ার মালিকটা কি করতে, উক্ত অর্থের অন্যত্র বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় থেকে কি বঞ্চিত হয়। এখানে অর্থের অন্যত্র বিনিয়োগে প্রাপ্ত আয় থেকে বঞ্চিত, ঠিক আছে, এই জিনিসটাই বলতেছে, ওই যে সুযোগ ব্যয়ের কথাটাই বলতেছে, হওয়াটাকে সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে হচ্ছে কি এই জিনিসটা দেখো,
এখান থেকে দেখবা আয় বন্টন না করে শেয়ার মালিকটা বঞ্চিত হয়। আর এই যে ওরা অন্যত্র বিনিয়োগ করতে পারছে না, বঞ্চিত হওয়াটাকে কি বলতেছে, বঞ্চিতটা হওয়াটাকে সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় বলতেছে। এটা দেখবা সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় কাকে বলে, এটা দেখবা। এটা হচ্ছে কি ক নাম্বারের জন্য আসতে পারে। তাহলে দেখো এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাইছে, ওই যে 15% যেটা আয় করলে ওটা কোম্পানির হচ্ছে কি সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় আর কি। এই জিনিসটা তোমরা পড়লে বুঝতে পারবা। এরপর আসো, এরপর হচ্ছে এইটার ক্ষেত্রে আর তেমন কিছু নাই। এখনও আমরা আসবো হচ্ছে ওই যে বলছি 4টা পদ্ধতি, কিন্তু আমরা 4টা উৎসের কথা কিন্তু আমরা বের করতে পারছি, ঋণ মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন, তারপর কি, তারপর হচ্ছে তোমার সাধারণ শেয়ারের ব্যয় 2টা পদ্ধতি, এরপর সংরক্ষিত ব্যয়, এরপরে লাস্ট আসতেছে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই টোটাল 4টা জিনিস বের করে, এই মানে কি 4টা জিনিস থাকতে পারে সর্বোচ্চ, এমনিতে এদের হচ্ছে কি গড় মূলধন ব্যয় বের করতে হবে, যে এদের প্রত্যেকটার হচ্ছে কি আমার মূলধন ব্যয় কত সেটা হচ্ছে কি আমি জানতে পারবো। ঠিক আছে, এই যে দেখো এখানে বলতেছে, দেখো উপরের পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা অলরেডি জানছি হচ্ছে বিভিন্ন উৎসের ব্যয়। এখন মূলধন ব্যয়, যেমন ঋণ মূলধন ব্যয় একটা, শেয়ার মূলধন ব্যয়ের আরেকটা। তো স্বভাবত প্রশ্ন আসতে পারে হচ্ছে, দেখো এখানে প্রশ্ন হবে যে একটি কারবার যখন কিছু ঋণ মূলধন ব্যয় ব্যবহার করে, এর সাথে কিছু হচ্ছে কি শেয়ার মূলধন ব্যয় ব্যবহার করে, তখন কারবারের মূলধনী ব্যয় কত হয়। ধরো একটা, আমি কিন্তু আগেই বলছি যে বিভিন্ন উৎস থেকে নেয়, ও শুধু কি একটা উৎস থেকে নেয় না, তো কখনো ঋণও নিতে পারে একসাথে, আবার শেয়ারের মাধ্যমেও কিছু ওর মূলধন নিতে পারে, আবার অগ্রাধিকার শেয়ারের মাধ্যমেও হচ্ছে কিছু নিতে পারে, সবগুলো উৎস থেকে হচ্ছে উনি অর্থ কালেক্ট করতে পারে। ঠিক আছে, এই যে অর্থ কালেক্ট করলে তখন এটার মূলধন ব্যয়টা কি হবে সেটা জানতে হলে আমরা কিভাবে বের করবো, গড় মূলধন ব্যয়ের মাধ্যমে জিনিসটা বের করব। একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে দেখায়, দেখো উদাহরণ, যে একটা কোম্পানির সাধারণ শেয়ারের মূল্য 20 কোটি টাকা, ঋণ মূলধন হচ্ছে 200 কোটি টাকা, আর অগ্রাধিকার শেয়ার মূলধন হচ্ছে 100 কোটি টাকা। ঠিক আছে, এই যে ঋণ মূলধনের সুদের হার 10%, হ্যাঁ, তারপর কি লিখলো, ঋণ মূলধনের সুদের হার কত দিছে, 10%, অগ্রাধিকার শেয়ারের কত দিছে, লাভের হার 8%। তাহলে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য কিন্তু দিয়ে দিছে, হ্যাঁ, 255 টাকা হচ্ছে কার, সাধারণ শেয়ারের 255 টাকা, আর হচ্ছে অগ্রাধিকার শেয়ারের কত, 110 টাকা করে। ঠিক আছে, এই দুইটা আমি পাইছি। কি কি পাইছি দেখো, আমি কিন্তু মার্ক করে দিচ্ছি কোন কোন ইনফরমেশন পাচ্ছি। এরপর দেখো কোম্পানি এবছর সাধারণ শেয়ারের মালিকদের প্রতি শেয়ারে কত টাকা দিবে, 13 টাকা করে লভ্যাংশ দিবে। আর হচ্ছে কি, তবে অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 4% হারে বৃদ্ধি। আমি বলছিলাম এই 4% হারে অতীতের কোম্পানি কর্তৃক, অতীতে যখন কোম্পানি কর্তৃক এরকম 4% বৃদ্ধির হার দেখবা, তাহলে হচ্ছে বুঝতে হবে এটা কোন পদ্ধতি, স্থির হার মানে কি বৃদ্ধির পদ্ধতি যেটা আমরা বলছিলাম সেটাই কিন্তু। ঠিক আছে, কারণ যদি শূন্য হতো তাহলে হচ্ছে কি কোনো বৃদ্ধির হার থাকতো না, অবশ্যই স্থির হার বৃদ্ধি পদ্ধতি বলে হচ্ছে এখানে কি আসছে, এই যে 4% আসছে, আর কর হার কত, 40%। ঠিক আছে, এখন আমরা হচ্ছে কি করব, তোমাকে বলবো গড় মূলধন বের করতে। তাহলে গড় মূলধন বের করতে হলে আমাকে যেগুলো যেগুলো দিচ্ছে সবারগুলো ইন্ডিভিজুয়াল বের করতে হবে। প্রথমে ইন্ডিভিজুয়াল হচ্ছে, প্রথমে দেখো ঋণ মূলধন ব্যয় বের করছে। ঋণ মূলধন ব্যয় কীভাবে বের করছে, ওরা হচ্ছে আমাকে কি দিয়ে দিছিল, দেখো ঋণ মূলধন ব্যয়ের সূত্রটা কি, ঋণ মূলধন ব্যয়ের সূত্র হচ্ছে প্রথমে কই, ঋণ মূলধন ব্যয়ের সূত্র কথা দেখো, আমরা এখানে আসি, এই দেখো কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ প্রথমে থাকবে। ঠিক আছে, কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ, কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়। ঠিক আছে, এরপরে ইনটু, এখানে উপরে কি থাকবে, ঋণ মূলধন ব্যয় সমান, ব্যয় সমান কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় ইনটু 1 মাইনাস কর হার। তাহলে এটা একদম ইজি। এখানে দেখো আমাকে হচ্ছে কি দিছে, এখানে দেখি আমরা,
এই যে দেখো ঋণ মূলধন ব্যয় সুদের হার কত পাইছি আমরা, 10% পেয়ে গেছি, আর কর হার হচ্ছে কি 40% পেয়ে গেছি। তাহলে এই যে এখানে সুদের হারটা আমাকে দিয়ে দিছে, ঋণ মূলধনের সুদের হার কত 10%। তাহলে হচ্ছে আমরা কি করলাম 10%টা লিখলাম, তারপর এখানে কি করছি এই দেখো গুণ আছে, গুণ 1 মাইনাস কর হার কত 30%, সেটাকে দশমিকে কনভার্ট করলাম, ঠিক আছে। তাহলে এখানে কত 10%, এটা দাঁড়াও আমি ইয়াটা নিই দেখি, এখানে দেখো 1 থেকে এটা গেলে 10% ইন্টু 0.70, ঠিক আছে। এখন আমরা দেখো 10% ইন্টু 0.70, 7% আসছে, কত আসছে সরি এখানে কর হার কত ছিল, আচ্ছা 40%, সরি এখানে কর হার কত 40%, তাহলে কত হয় 40%, তাহলে এখানে হয় কত, এখানে হবে হচ্ছে 0.60। এবার 10%কে 0.60 দিয়ে গুণ করলে কত আসবে, এখানে আসবে হচ্ছে কি 6%, এটাই হচ্ছে কি আনসার। তাহলে ঋণ মূলধনেরটা আমরা পেয়ে গেছি, ঋণ মূলধনেরটা শেষ। এখন আসি আমরা হচ্ছে এখন কি করব, তাহলে এটা লিখে না তোমরা, ঋণ মূলধনটা কীভাবে বের করছে এবার লিখবো, তারপর এবার আসতে হবে। এবার আমাকে বলছে হচ্ছে কি নিয়ে, এবার ওরা বের করছে অগ্রাধিকার শেয়ারেরটা, আমাকে তাইলে অগ্রাধিকার শেয়ারেরটা বের করতে হবে, ঠিক আছে। এবার আসো অগ্রাধিকার শেয়ারেরটা, অগ্রাধিকার শেয়ারেরটা কীভাবে বের করছে, অগ্রাধিকার শেয়ারের সূত্র আমরা কি জানি, অগ্রাধিকার শেয়ারের সূত্রটা হচ্ছে কি শেয়ার প্রতি লভ্যাংশ থাকবে আর হচ্ছে কি শেয়ারের বাজার দর। তাহলে এখানে দেখো, এখানে আমাকে সাধারণ শেয়ারেরটা তো পাইছি, দেখো অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য কত 110 টাকা, আর অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে হচ্ছে সুদের হার কত 8%, হ্যাঁ 8%। তাহলে আমার হচ্ছে এখানে এটাই ইয়া করতে হবে, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, ঠিক আছে। অগ্রাধিকার শেয়ারের ব্যয় সমান কি, এখানে আমরা লিখি শেয়ার প্রতি লভ্যাংশ, ঠিক আছে। আর এখানে থাকবে নিচে কি থাকবে শেয়ারের বাজার দর, বাজার দর, ঠিক আছে। এই শেয়ার প্রতি লভ্যাংশ দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে দেখো আমাকে কিন্তু আগেরটাতে কি করছিল, এই আগের ম্যাথটাতে দেখো একটা বিষয়, এখানে দেখো আমাকে কিন্তু হচ্ছে কি লিখে দিছে কোম্পানির লিখিত মূল্য দিয়ে দিছিল, সেটার উপর আমি লভ্যাংশ ধরছি 10%, লিখিত মূল্য কত 1000 টাকা ওরা আমাকে দিয়ে দিছিল, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এই ম্যাথের ক্ষেত্রে এসে কিন্তু ওরা কি করছে, এখানে কিন্তু আমাকে কোনো ইয়া দেয় নাই, দেখো এখানে কিন্তু কোনো লিখিত মূল্য আছে লিখিত মূল্য নাই, শুধু হচ্ছে কি বাজার মূল্যটাই ওরা আমাকে দিছে। তাহলে যখন হচ্ছে কি কোনো লিখিত মূল্য দেওয়া থাকবে না তখন আমরা কি করব 1000 ধরেই হচ্ছে আমরা করব, কি ধরে 1000 ধরেই আমরা করব, ঠিক আছে। 1000 ধরে করলে এখানে আমাকে কত দিছে, দেখো অগ্রাধিকার শেয়ার লভ্যাংশের হার 8% দিছে, তাহলে আমি বলছি হচ্ছে কি 1000 ধরে করতে হবে, তাহলে 1000
1000-এর উপরে কি করব, 1000 ইন্টু 8%। আর বাজার দর কত পাইছি আমরা, 8%। আর বাজার দর কত, 110 টাকা। 110 টাকা। 8% হলে কত হয়, 8%-এ দেখি আমরা তাইলে কত হয়। এখানে একটা বিষয় দেখো, এখানে আমরা ধরবো হচ্ছে 100 ধরবো যখন কোনো কিছু দেওয়া থাকবে না। কত ধরবো, 100 ধরবো। এই যে দেখো 100 ধরবো, তাহলে আমরা বাজার মূল্য কত ধরবো, 1000 না 100 ধরবো, ঠিক আছে। 100-এর উপর 8% হলে 8 টাকা। আর এখানে 110 টাকা। যখন কোনো কিছু দেওয়া থাকবে না আমরা 100 ধরে করব। কত ধরে করব, আমরা 100 ধরে করব। তাহলে এই 100 ধরে করব, ঠিক আছে। তাহলে এই 8 ভাগ 110 ইন্টু 100 সমান হচ্ছে কি 7.27%। 7.27%। এই যে দেখো, তাহলে 8টা কিভাবে আসছে আমরা বুঝছি। এখানে কিন্তু হচ্ছে কি আমাদেরকে ওরা বাজার মূল্যটা মানে কি লিখিত মূল্যটা দিয়ে দিছিল গত আগের ম্যাথটাতে 1000 টাকা, কিন্তু এবারে দেয় নাই। তখন দেওয়া থাকবে না, তখন আমরা কি করব, 100 ধরে করব, ঠিক আছে। 100 ধরে আমরা করব। তাহলে এই আনসারটা পেয়ে গেছি তো আমরা। এখন আমরা নেক্সট যাই। সরি, এই যে দেখো, তাহলে আমার ঋণ মূলধনের কাজ শেষ, অগ্রাধিকার শেয়ার। এবার হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয়টা আমার বের করতে হবে, ঠিক আছে। সাধারণ শেয়ারেরটাতে আসি। তাহলে দেখো সাধারণ শেয়ারের ক্ষেত্রে হচ্ছে আমরা ওই সেম ইয়াটাই ব্যবহার করব। স্থির হার পদ্ধতিটাই ব্যবহার করব, ঠিক আছে। কি লিখতে হবে, ওই যে লভ্যাংশ 1, ঠিক আছে। এরপর এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে তোমাদের এই যে এখানে যে বাজার ইয়াটা পাবো, কোথায়, এই যে বাজার মূল্য যেটা পাবো সেটা, এই যে 255 টাকা যেটা বাজার মূল্য সেটা। ঠিক আছে। আর এই লভ্যাংশটা কিভাবে বের করব, লভ্যাংশ একটা, তারপর দেখো এখানে কিন্তু একটা বৃদ্ধির হার থাকবে, এটা অবশ্যই লিখবা, মাথায় রাখবা এই সূত্রটা, এটা ইম্পর্টেন্ট। বৃদ্ধির হার, ঠিক আছে। এই যে বৃদ্ধির হার। তাহলে লভ্যাংশটা কিভাবে বের করব, লভ্যাংশ বের করার নিয়ম হচ্ছে কত দিছে আমাকে লভ্যাংশ, এখানে আগে দেখি কত পার্সেন্ট হারে 13 টাকা করে লভ্যাংশ প্রদান করবে, আর বৃদ্ধির হার কত 4% করে। তাহলে এখানে হবে হচ্ছে কি 13, তারপর কি 1, এইখানে একটা ইন্টু আছে, কিছু নয় মানে ইন্টু, তারপর হচ্ছে কি এই যোগ বৃদ্ধির হার। বৃদ্ধির হার কত, যোগ 0.4, ঠিক আছে। এরপর এখানে তো বৃদ্ধির হার কত, এখানে হচ্ছে 0.4 লিখবো। আর এখানে হচ্ছে কি বাজার মূল্য কত টাকা, বাজার মূল্য কত টাকা পাইছি, বাজার মূল্য পাইছি হচ্ছে 255 টাকা, ঠিক আছে। তাহলে করি এখন আমরা 13 গুণ 1 প্লাস 0.04, ঠিক আছে। 13 দশমিক যেটা আসছে এখানে উপরে যে আনসারটা আসবে সেটাকে কি করতে হবে, 255 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে কত থাকবে, 0.04 থাকবে, ঠিক আছে। এখন 13.04 ভাগ 255, ঠিক আছে, যোগ 0.04। এখানে আমরা আসি 13, ফার্স্টে হচ্ছে কি করব, 1 প্লাস 0.04, ঠিক আছে। এখানে আমি একটু ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, 13 ইন্টু 1.04, ঠিক আছে। এখানে কত, 255,
আর এখানে কি লিখবো, এখানে ওই বৃদ্ধির হারটাই থাকবে। এখন দেখো এই 13-র সাথে আমরা কি করব, এটাকে গুণ করব, ঠিক আছে। 1.04টাকে 13 দিয়ে গুণ করলে কত আসে, 13.52, ঠিক আছে। এরপর 255, এখানে প্লাস 0.04। তাহলে এখন আমরা কি করব, 13.52কে 255 দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে। যেটা আসছে সেটাকে আমরা 0.04 দিয়ে কি করব, যোগ করব, ঠিক আছে। যোগ করে 100 দিয়ে গুণ, 0. এই যে দেখো 0.093 যেটা আসছে সেটাকে 100 দিয়ে কি করলাম, গুণ করলাম। তারপর কত আসে দেখো, 0.093 ইন্টু 100, তাহলে 9.30%, ঠিক আছে। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। এরপর এখন এদের তো ইন্ডিভিজুয়াল বের করছে, এদের সবার হচ্ছে কি আমাকে গড় করতে হবে, ঠিক আছে। গড় করতে হলে প্রথমে আরেকটা ধাপ হচ্ছে, এটা গেল প্রথম ধাপ, ঠিক আছে। এদের ইন্ডিভিজুয়াল বের করছি, এখন এদের বের করতে হবে যে কত লভ্যাংশ, কত পার্সেন্ট হচ্ছে কি, দেখো মোট মূলধনের প্রতিটি হচ্ছে কত শতাংশ, সেটা বের করতে হবে, ঠিক আছে। বের করতে হলে এখন আমাদের কি করতে হবে দেখো, তাহলে তিনোটা বের করা শেষ। প্রথম ধাপে আমরা সবারগুলো ইন্ডিভিজুয়ালি বের করছি। এই যে বের করছি। এখন দ্বিতীয় ধাপ, ধাপ কি, ধাপ নাম্বার দ্বিতীয়টা আমরা কি করব, এটা আমি তোমাদের বোঝানোর জন্য ধাপে ধাপে করাচ্ছি। প্রথমটাতে ইন্ডিভিজুয়ালি সবারগুলো বের করছি, এখন হচ্ছে কার কত মূলধন সেটা দেখো। এখানে টোটাল ইনভেস্টমেন্ট কত, আমি দেখো শেয়ারে হচ্ছে কত টাকা, 200 কোটি টাকা, ঋণ মূলধন 200 কোটি টাকা, আর 100 কোটি টাকা হচ্ছে কি তোমার শেয়ার, অগ্রাধিকার শেয়ার মূলধন। তাহলে ওদের মোট মূলধন সংগ্রহ করছে কত, 500 কোটি টাকা। এবার 500 কোটি টাকা থেকে হচ্ছে এটাকে বের করতে হবে যে কার কত পার্সেন্ট আছে, ঠিক আছে। সেটা আমরা কিভাবে বের করব, প্রথমে হচ্ছে কারটা বের করব, প্রথমে হচ্ছে সাধারণ শেয়ার, মোট মূলধনের মধ্যে সাধারণ শেয়ারের কত, সাধারণ শেয়ার মূলধন, ঠিক আছে। সাধারণ শেয়ার মূলধন কত, এই যে দেখো উপরে থাকবে হচ্ছে যেটা আমার আছে, আর নিচে মানে কি যার অংশ, যারটা আমি বের করতেছি। সাধারণ শেয়ার মূলধন কত, 200, আর মোট মূলধন কত, 500। এরপরে যেটা আসবে কত শতাংশ আসবে, এই যে দেখো 200কে 200 ভাগ 400, ঠিক আছে। এখানে কত আসে, সরি 200 ভাগ হচ্ছে কত, 500, 0.4 আসে, সেটাকে 100 দিয়ে গুণ করলে কি হয়, 40% আসে। কত পার্সেন্ট, 40%। এভাবে প্রতিটা বের করতে হবে। এটার সাধারণ শেয়ারেরটা বের করছি, তারপর অগ্রাধিকারেরটা যদি করি, অগ্রাধিকার শেয়ারেরটা কোথায়, এখানে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের কত, অগ্রাধিকার সরি এর আগে সিরিয়াল বাই যায়, প্রথমে হচ্ছে কত সাধারণ শেয়ার, তারপর ঋণ মূলধন কত দেখি আমরা, সিরিয়াল করে যাই, ঠিক আছে। ঋণ মূলধনও সেমই হবে যেহেতু 200 কোটি টাকায়, ঠিক আছে। ঋণ মূলধন ব্যয়, ঋণ মূলধনেরটা কত, ঋণ মূলধনেরটাও সেম, 200 উপরে, নিচে হচ্ছে মোট মূলধন, ঠিক আছে, ইন্টু 100। তাহলে কত আসে, তাহলে ওই সেমই আসে 40%, 40%, ঠিক আছে। তাহলে এরপর দেখো অগ্রাধিকার শেয়ার কত, 100, অগ্রাধিকার শেয়ারেরটা কত দেখি, অগ্রাধিকার শেয়ারের কত, এখানে হচ্ছে উপরে 100, নিচে হচ্ছে মোট মূলধন, ঠিক আছে। তাহলে দেখো কত আসে, এই যে 100 ভাগ 500, দেখো
তাহলে আসে 20%, তাহলে 20%। ঠিক আছে, তাহলে আমরা তিনটারটাই বের করে ফেললাম। প্রথমে হচ্ছে সাধারণ শেয়ারেরটা কি করতে হবে, মোট মূলধনকে যে শেয়ারটা আছে ওদের যে যার শেয়ারটা আমরা বের করতে চাচ্ছি, সাধারণ শেয়ারেরটা হলে সাধারণ শেয়ারেরটা বসাবো, যারটা মোট কথা আমরা বসাতে চাচ্ছি তারটা বসাবো। কিন্তু এই মোট মূলধন সবার ক্ষেত্রে সেম, দেখো এই মোট মূলধন সেমই, মোট মূলধন সেমই। ঠিক আছে, এরপর সাধারণ শেয়ার, ঋণ মূলধন, অগ্রাধিকার শেয়ার বসাই দিব। ঠিক আছে, শেষ। এবার এটা করলাম। এরপর ধাপ 2 নাম্বার ধাপ গেল। এখন 3 নাম্বার ধাপে কি করব, এই যে এদের সবারগুলো বের করছি, একদম ইজি। আমরা জাস্ট হচ্ছে কি একটু গুণ করে দিব। কি করব দেখো, ধাপ 3, ধাপ 3 নাম্বার ধাপে কি করছি, 3 নাম্বার ধাপে এবার গড় মূলধনটা বের করতে হবে। সবার যে মূলধন ব্যয়, এই যে মূলধন ব্যয়, ঠিক আছে, এই মূলধন ব্যয়ে আমরা কি করব, যেটা প্রথমে ছিল হচ্ছে কি, প্রথমে কার্ডটা লিখবো আমরা, কই, প্রথমে আমরা লিখবো হচ্ছে ঋণ মূলধন দিয়ে শুরু করব। ঠিক আছে, ঋণ মূলধন বা অগ্রাধিকার সাধারণ শেয়ার সব দিতে পারবে। তাহলে প্রথমে সাধারণ শেয়ারটা লিখি। সাধারণ শেয়ারের আমরা কত পার্সেন্ট বের করছিলাম, 9.3%। আর মূলধনের কত পার্সেন্ট ছিল, মূলধনের ছিল হচ্ছে 40%। সেটাকে আমাদের দশমিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যোগ কি করতে হবে, তারপর আমরা ঋণ মূলধনেরটা লিখবো। ঋণ মূলধনের ব্যয় কত পার্সেন্ট আসছিল, 6%। সেটার সাথে ওদের মূলধনের কত পার্সেন্ট সেটা লিখবো, 40%। তারপর অগ্রাধিকার শেয়ারের কত ছিল, অগ্রাধিকার শেয়ারের ছিল হচ্ছে তোমার 8%। ঠিক আছে, সরি, অগ্রাধিকার শেয়ারের কত ছিল, অগ্রাধিকার শেয়ারের ছিল হচ্ছে কই, অগ্রাধিকার শেয়ারের ছিল হচ্ছে 7.27%। ঠিক আছে, সেটাকে আমরা 0.20 দিয়ে কি গুণ করব। এইগুলো সব করার পর যেটা আনসার আসবে সেটাই হচ্ছে কি তোমাদের মূল উত্তর। তাহলে আনসার আসছে কত, 7.57। ঠিক আছে, তোমরা এইটা করবা, তাহলে এটা আর এটা, এই তিনটাকে এই যে এটা, এই তিনটাকে হচ্ছে কি করবা, যোগ করে দিবা। তাহলে হচ্ছে যেটা আনসার আসবে সেটাই হচ্ছে কি উত্তর। এই মানে কি এই 7.57%টা হচ্ছে কি গড় মূলধন ব্যয়। এই ম্যাথটাই আসবে, এটাই হচ্ছে ঘ নাম্বারের এই পুরো চ্যাপ্টারের একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এটাই। এটা কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের কাছে হচ্ছে কি জিনিসটা ইজি হয়ে যাবে আর কি। ঠিক আছে, এরপর এই চ্যাপ্টারটা একটু কি এটার আর ইয়া নাই, আমরা কয়েকটা সৃজনশীল দেখব। এই সৃজনশীলগুলো আমি তোমাদেরকে বুঝাই দিব, তোমরা এগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, এরপর আসো সৃজনশীলগুলোতে কি বলতেছে দেখো, মালিহা অ্যান্ড আনিশা কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ওই যে সেম ঋণ মূলধন, তারপর অগ্রাধিকার শেয়ার মূলধন কত কত এটা বলছে, তারপর ঋণকৃত সুদের হার দিয়ে দিছে তোমাকে। এই যে দেখো, ঋণকৃত সুদের হার দিছে 12%, অগ্রাধিকার শেয়ারেরটাও দিয়ে দিছে 9%, সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য দিয়ে দিছে ওই আগের মতো। আর দেখো এখানে 12 টাকা লভ্যাংশ দিচ্ছে সাধারণ শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশ, আর হচ্ছে কি অতীত কোম্পানি 5% হারে বৃদ্ধি পাইছে এটা দিছে, আর কর হার। মোট কথা ওই আগের মেথের মতোই সব কিছু দিয়ে দিছে, জাস্ট তোমরা হচ্ছে কি সূত্রগুলো ইউজ করে ধাপে ধাপে করবা। তাহলে প্রথমটা ঋণ মূলধন ব্যয় কাকে বলে, আমি কিন্তু প্রথম স্লাইডেই তোমাদেরকে দেখাই দিয়েছিলাম ঋণ মূলধন ব্যয় কাকে বলে, সেটা কিন্তু আছে। এই যে দেখো এখানে তোমরা চলে আরেকবার দেখো, বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হারে আয়টা দিতে হয় সেটাকে হচ্ছে ঋণ মানে কি মূলধন ব্যয় বলতেছে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে বলতেছে মূলধন মিশ্রণ বলতে কি, ওই যে সবগুলাকে মিক্স করে করা যেটা, সেটাকে হচ্ছে কি বলতেছে মূলধন মিশ্রণ ব্যয় বলে। এই যে এখানে দেখো প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে শেয়ার মূলধন ঋণ মূলধনের যে মিশ্রণ সেটাকে কি মূলধন মিশ্রণ বলতেছে। এই বাকিটা তোমরা দেখলেই পারবা, এগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি জিনিসগুলো স্লাইডে। এরপর দেখো
তৃতীয় নম্বরে কি বলছে দেখো, মালিহা অ্যান্ড আনিশা কোম্পানির সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে বলছে। এই তোমাদেরকে বলছিলাম না যে এখন কোনটা, তো এটা হবে স্থির হার পদ্ধতি নাকি শূন্য বৃদ্ধি শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তো অবশ্যই এখানে হচ্ছে কি দিছে দেখো, অতীতে কোম্পানির বৃদ্ধির হার দিছে, তার মানে অবশ্যই স্থির হার লভ্যাংশ বৃদ্ধি। আর তোমাদেরকে বলছিলাম যে এটা গ নাম্বারে আসে, এটা কিন্তু ঠিক ঠিক আসছে এখানে। দেখো আমি অলরেডি করাইছি ম্যাথটা, এই যে দেখো এখানে হচ্ছে 12% দিছে লভ্যাংশ বৃদ্ধির হার দিয়ে দিছে, জাস্ট সূত্রটা বসাইছে ওরা, সূত্রটা বসাই করছে যেটা, ঠিক আছে। আমি এই ম্যাথটা তোমাদেরকে অলরেডি করাইছি, এগুলো তোমরা হচ্ছে কি বাসায় প্র্যাকটিস করবা। আর যদি কোনো সমস্যা থাকে গ্রুপে হচ্ছে তোমরা অবশ্যই বলবা, তাহলে ওখানে আমি জিনিসগুলো হচ্ছে কি তোমাকে সলভ করে দিবে আর কি। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবা যেহেতু আমি করাইছি। আর গড় মূলধন ব্যয় কীভাবে বের করাবে একটু আগেই আমি তোমাদেরকে দেখাইছি যে কীভাবে কী করছি না করছি, ওভাবেই করলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে গেল। এরপর দেখো সেম আরেকটা দিনাজপুর বোর্ড, প্রথমটা গেছে হচ্ছে ঢাকা বোর্ডের, দ্বিতীয়টা দিনাজপুর বোর্ড। চলতি ব্যয় কাকে বলে? এই যে প্রতিষ্ঠান দৈনন্দিন কাজ মেটাতে যে ব্যয়গুলো থাকে ওগুলো হচ্ছে চলতি ব্যয়। এরপর দ্বিতীয়টাতে আমরা দেখি কাম্য ঋণ নীতি। অবশ্যই আমি তোমাদেরকে আগেই বলছি যে কাম্য ঋণ নীতি কি, যে একটা প্রতিষ্ঠানে একটা কাম্য ঋণ নীতি থাকে, সেটা কি আমি তোমাদেরকে দেখাইছি প্রথমে শুরুতেই, তোমরা খেয়াল করলে দেখবা, ঠিক আছে। এই জিনিসটাই বলছে কাম্য ঋণ নীতি। দেখো মূলধন ব্যয় আর আর্থিক ঝুঁকি কমানোর জন্য কাম্য ঋণ নীতি হচ্ছে কি মেনে চলা প্রয়োজন। এখানে বলছে হচ্ছে কাম্য ঋণ নীতিটা কেন হচ্ছে মেনে চলা প্রয়োজন, কারণ হচ্ছে তোমার যে প্রতিষ্ঠানের যে মূলধন ব্যয় আর আর্থিক ঝুঁকি কমানোর জন্য এটা হচ্ছে কি মেনে চলতে হয়। এটা এই যে দেখো এখানে দিয়ে দিছে যে মূলধন ব্যয় কম হয়, মূলধন সংগ্রহের উৎসগুলোর মধ্যে ঋণ মূলধনের ব্যয় সবচেয়ে কম হয়, তাই প্রতিষ্ঠান ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এটার কারণে কি হয়, অতিরিক্ত ঋণ প্রতিষ্ঠানের দেওয়ালিয়া ঝুঁকি বাড়ায়, এটাই হচ্ছে কি আর্থিক ঝুঁকি। এই আর্থিক ঝুঁকি আর হচ্ছে কি ঋণ মূলধনের মধ্যে সমন্বয় করার জন্য ঋণ নীতিটা মেনে চলতে হয়, ঠিক আছে, ক্লিয়ার। এরপর দেখো সেম দেখো আরেকটা এক্স কোম্পানির হচ্ছে কি সাধারণ শেয়ারের মূল্য নির্ণয় করতে বসে ওই এক। এখানে দেখো এই সেমই আছে যে 20 কোটি টাকা শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার 10 কোটি টাকা, তারপর শেয়ারের লিখিত মূল্য দিয়ে দিছে 200 আর 150 করে, তারপর দেখো 10% 5% হারও দিয়ে দিছে লভ্যাংশ। এই যে এখানে বৃদ্ধির হার, এটা দেখেই বুঝতেছি এটা হচ্ছে কি স্থির হার পদ্ধতি, তাহলে স্থির হার পদ্ধতিটা ব্যবহার করেই হচ্ছে ঋণ বের করে ফেলবো। আর গড় মূলধন ব্যয় তো আমরা দেখাইছি কীভাবে বের করবো, ঠিক আছে। এগুলো তোমরা সব বাসায় প্র্যাকটিস করবা। তাহলে আসো কয়েকটা এমসিকিউ দেখি আমরা। এই যে দেখো মূলধন ব্যয় কি, অবশ্যই আমরা বলছি দেখো মূলধন ব্যয় কি বলতেছে, সংরক্ষিত তহবিলের জমা, সংরক্ষিত তহবিলে হতে আয়, সংরক্ষিত তহবিলের ব্যয়, সংরক্ষিত তহবিলের ব্যয় হিসাব নির্ধারণ করা। আমরা কিন্তু বলছিলাম মূলধন ব্যয় মানে হচ্ছে কি সংরক্ষিত তহবিলের ব্যয়, তাহলে আনসার কি গ। তারপর দেখো তহবিল সরবরাহকারীর জন্য যেটি প্রত্যাশিত আয়, সেটি তহবিল সরবরাহকারীর জন্য যেটা প্রত্যাশিত আয় সেটা তহবিল সংগ্রহকারীর জন্য কি হিসাবে পরিচিত, মূলধন খরচ, সুযোগ ব্যয়, প্রত্যাশিত ব্যয়, পরিচালন ব্যয়। অবশ্যই হচ্ছে কি মূলধন খরচ, এটাও কিন্তু আমরা পড়ছিলাম, হ্যাঁ আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে এই জিনিসটা পড়াইছিলাম আর তোমাদেরকে দাগাই দিছি যে এই মূলধন খরচ কাকে বলে। তারপরে দেখো ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন ব্যয় নির্ণয়ের প্রয়োজন কেন প্রয়োজন, মোট সম্পদ নির্ণয় করতে বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন, নতুন পণ্য উৎপাদন, মানব সম্পদ পরিণত। অবশ্যই হচ্ছে কি বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন, এটাও কিন্তু হচ্ছে কি ছিল, কারণ আমি তোমাদেরকে বলছিলাম যে একটা চিহ্নিত করা থেকে মানে শুরু করে হ্যাঁ তা একদম বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন পর্যন্ত কিন্তু মূলধন ব্যয়টাকে ব্যবহার করা হয়। তাহলে এটা আমরা দেখছি। এরপর দেখো মূলধন ব্যয় নির্ধারণের মাধ্যমে কোনটি ঠিক করা হয়ে থাকে, পণ্যের মূল্য, অর্থায়নের উৎস, উৎপাদন ব্যয়, উপরিব্যয়। অবশ্যই অর্থায়নের উৎস, কারণ আমরা এতক্ষণ অর্থ নিয়েই কাজ করতেছিলাম। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্তে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অবচয়, মূলধন আয়, মুনাফা খরচ, মূলধন খরচ। তাহলে হচ্ছে কি হবে, এই যে এই মূলধন খরচটাই হবে কি আনসার, ঠিক আছে। এখানে আরও কিছু এমসিকিউ আছে, এগুলো তোমরা হচ্ছে কি ভালো করে বললে চ্যাপ্টারটা পারবা, এখানে সবগুলো আছে পারবা। আরেকটা আমি ম্যাথে এই যে দেখো এখানে তোমাদেরকে বলতেছে হচ্ছে কি কি দেখো কালু মিয়া 12% সুদে 2 লক্ষ টাকা ঋণ নিয়ে মণিহারি ব্যবসা শুরু করছে, করের হার 12% হলে তার কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত। একদমই হচ্ছে কি ইজি, এখানে হচ্ছে 12% দিছে আর হচ্ছে করের হার 12% দিছে, ঠিক আছে। তাহলে আমরা ওই সূত্রটা ইউজ করব। এখানে দেখো ঋণ সমন্বয়কৃত ইয়াটা 12% লিখবো, তারপর গুণ কর হার কত 12%, ঠিক আছে। তাহলে 1 - 12 1 - 0.12,
ঠিক আছে 0.88 কত আসে 10.56 কত এই যে দেখো ক নাম্বার আনসার আসছে। এইভাবে এই সূত্রটা ইউজ করলে তোমরা হচ্ছে কি সবগুলো আস্তে আস্তে করতে পারবা। ঠিক আছে যেগুলো আছে এগুলো সব হচ্ছে কি করবা না আর নাই এই ম্যাথগুলো তোমরা পারবা। ঠিক আছে আর তো আচ্ছা এখানে আরেকটা ম্যাথ আছে যেটা একটু ডিফারেন্ট। এখানে বলতেছে দেখো শেয়ার বিক্রির মূলধন উৎস কত 18% আর ব্যাংক থেকে ঋণ মূলধন কত 12%। তাহলে দুইটা দিছে আর গড় মূলধনটা বের করতে বলছে। যখন তোমাদের কোনো কিছু বলা থাকবে না যে এটা 18% আর 12% দিছে, এখন আমাকে গড় মূলধন বের করতে বলছে। ওরা তার মানে আমাকে অলরেডি বের করেই দিয়ে দিছে, আমার থেকে আর বের করতে হবে না। আমাকে শুধু জানতে হবে এখন কার কত শতাংশ, মোট মূলধনের মধ্যে কার কত পার্সেন্ট, এটা কিন্তু দেওয়া নাই। তাহলে আমাকে ধরে নিতে হবে 50-50। ঠিক আছে এখানে আমরা কি করব জাস্ট এখানে কত পার্সেন্ট শেয়ারের ক্ষেত্রে কত 18%, 18 ইন্টু 0.50 ওই যে 50-50 ধরে নিতে হবে প্লাস কত 12 ইন্টু 0.50। তাহলে দেখো 18 ইন্টু 0.50 9 প্লাস 12 ইন্টু 0.50 6। ঠিক আছে তাহলে কত পার্সেন্ট হয় তাহলে 15। এই যে 15% আনসার, কত পার্সেন্ট এই 15%। ঠিক আছে এটাই হচ্ছে আনসার, আনসার হচ্ছে এটাই শেষ। ঠিক আছে এগুলো সবগুলা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা এগুলা, এই যে যেগুলো আমি দেখাই দিছি। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা গ্রুপে। এই হচ্ছে চ্যাপ্টারটা শেষ, এখানে আর তেমন বেশি নাই। অবশ্যই গড় মূলধনটা ভালো করে দেখবা আর ইন্ডিভিজুয়ালি কীভাবে বের করা যায় এগুলাই দেখবা। ঠিক আছে।